নমস্কার বন্ধুরা, অডিও বুক বাই রমি চ্যানেলে আপনাদের সকলকেই অনেক স্বাগত। আমি রমি। আমি আজ আপনাদের হারুকি মুরাকামির বিখ্যাত নরওয়েজিয়ান উড বইটি পড়ে শোনাবো। আর শুরু করব এর 7ম পর্ব। বইটি বাংলায় অনুবাদ করেছেন কৌশিক জামাল। আমার গল্প পাঠ ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসুন তবে শুরু করি আজকের গল্প। 1969-এর কথা ভাবলে আমার মাথায় যা আসে তা হলো জলাভূমি, একটা গভীর থকথকে জলাভূমি। প্রতিবার পা বাড়াতে গেলে যেন আমার জুতা চেপে ধরে। কাদার মধ্যে দিয়ে হেঁটে যেতে যেতে আমি ক্লান্ত হয়ে পড়ি। সামনে পেছনে সব দিক অন্তহীন, জলাভূমির অন্ধকার ছাড়া আর কিচ্ছু চোখে পড়ে না। ইতস্তত পা ফেলতে থাকি আর সময় জোরে এগিয়ে যায়। আমার আশেপাশের মানুষ সামনে এগিয়ে যায়, আমি পেছনে পড়ে যাই, কাদার সাথে যুদ্ধ করতে থাকি। আমার চারপাশের দুনিয়া তখন বিশাল সব পরিবর্তনের সম্মুখীন। আরো অনেকের মতন জন কোলসনকে মৃত্যুর কাছে টেনে নিয়েছে। লোকজন গলা ফাটাচ্ছে এই বলে যে সামনে বিপ্লবী পরিবর্তন আসছে। সব সময় ওসব সামনে থাকতেই শুনি, সামনে পথের বাঁকে। কিন্তু অদল বদল যা হলো তা স্রেফ দ্বিমাত্রিক মঞ্চে। পেছনে কিছু নেই, কোনো অর্থ নেই। আমি উপরে না তাকিয়ে প্রতিদিন পা টেনে টেনে হেঁটে চলি, চোখ সামনের অন্তহীন জলাভূমিতে থাকে রেখে। ডান পা ফেলি, বাম পা তুলি, আবার বাম পা ফেলি, ডান তুলি। কখনো বুঝতে পারি না আমার অবস্থা কোথায়, কখনো বুঝতে পারি না আমি সঠিক দিকে যাচ্ছি কিনা। আমি জানি আমাকে এগিয়ে যেতে হবে, প্রতিবার এক পা করে। আমার বয়স 20 হলো, হেমন্ত গড়িয়ে শীত পড়লো, কিন্তু জীবনে বলার মতন কোনো পরিবর্তনই আসলো না। উত্তেজনাহীন একঘেয়ে জীবন। আমি ক্লাসে পড়ি, সপ্তাহে 3 রাত রেকর্ড স্টোরে কাজ করি, যখন তখন দ্য গ্রেট গ্যাটসবি পড়ি। রবিবার আসলে জামা কাপড় ধুই আর নাওকোকে চিঠি লিখি। মাঝে মধ্যে মিদরির সাথে বাইরে খেতে যাই, কিংবা মুভি দেখতে যাই, চিড়িয়াখানায় যাই। পরিকল্পনা মতোই ওদের কোবিয়াসি বুক স্টোর বিক্রি হয়েছিল। মিদরি আর তার বোন একটু ভালো এলাকায় মিগাদানির কাছে 2 বেডরুমের একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছিল। মিদরি বলেছে তার বোনের বিয়ে হয়ে গেলে ওখান থেকে সরে গিয়ে নিজের ঘর বেছে নেবে। এসবের মধ্যে তাদের নতুন অ্যাপার্টমেন্টে একদিন দাওয়াত করে লাঞ্চ খাইয়েছে। সূর্যের আলো ভালো মতো পাওয়া যায় সেখানে। মিদরি মনে হলো আগের কোবিয়াসি বুক স্টোরের ঘরের তুলনায় নতুন জায়গাতে খুব বেশি মজা পাচ্ছে। মাঝে মধ্যে নাগাসাওয়া প্রস্তাব দেয় আমাদের শিকার সন্ধানে যাওয়া উচিত, কিন্তু আমি প্রতিবারই কোনো না কোনো অজুহাত বের করে ফেলি না যাওয়ার জন্য। ঝামেলা আর বাড়াতে চাইনি। এমন না যে আমি মেয়েদের সাথে সময় কাটাতে পছন্দ করি না, কিন্তু তা করতে হলে যে বিশাল ঝামেলার মধ্যে দিয়ে যেতে হয়। শহরে গিয়ে ড্রিঙ্ক করতে হবে, সঠিক ধরনের মহিলা খুঁজতে হবে, তাদের সাথে কথা বলে পটাতে হবে, হোটেলে যেতে হবে। এত ঝামেলা নিতে আর ইচ্ছা করে না। নাগাসাওয়ার প্রশংসা না করে উপায় নেই। সে ধৈর্য না হারিয়ে এখনো শিকারের জন্য এত ঝামেলার মধ্যে দিয়ে যায়। হতে পারে হাটসুমির কথাগুলো আমার উপর কোনো প্রভাব পড়েছিল। আমি হয়তো আরো বেশি সুখী হতে পারবো যদি নাম না জানা বোকা মেয়েগুলোর সাথে এইভাবে সময় নষ্ট না করি। তাই নাওকোর কথা বেশি বেশি আমি চিন্তা করি। সেই ঘাসভূমিতে নাওকোর হাতের স্পর্শ আর সেই উত্তেজনা আমার মনে এখনো স্পষ্ট। ডিসেম্বরের শুরুতে আমি নাওকোকে চিঠি লিখে জানতে চাইলাম যদি শীতের ছুটিতে আমি ওকে দেখতে চাই কোনো সমস্যা আছে কিনা। উত্তর দিল রেইকো, বলল ওরা খুব খুশি হবে আমি যদি যাই। সে ব্যাখ্যা করলো নাওকোর লিখতে সমস্যা হচ্ছে, তাই ওর বদলে সে উত্তর দিচ্ছে। আমি যেন এমন না মনে করি যে নাওকো খারাপ আছে। দুশ্চিন্তার কোনো কারণ নেই, এই জিনিসগুলো ঢেউয়ের মতো ফিরে ফিরে আসে। ছুটি চলে আসলে আমি আমার জিনিসপত্র ন্যাপস্যাকে ভরে স্নো বুট পরলাম, তারপর বেরিয়ে পড়লাম কিয়োটোর উদ্দেশ্যে।
পাগল ডাক্তার ঠিকই বলেছিল, শীতে বরফে ঢাকা পর্বতশ্রেণী খুব সুন্দর দেখতে লাগে। গতবারের মতোই আমি 2 রাত নাওকো আর রেইকোর সাথে অ্যাপার্টমেন্টে কাটালাম, আর 3 দিন সকালে ওদের সাথে আগের মতন কাজে সাহায্য করলাম। সূর্যাস্তের পর রেইকো ওর গিটার বাজাতে বসলো, আমরা 3 জন একসাথে বসে গল্প করলাম। এবার পিকনিকে না গিয়ে আমরা ক্রস কান্ট্রি স্কিইংয়ে গেলাম। বনের ভেতর দিয়ে 1 ঘন্টার মতন স্কি আমাদের ঘামিয়ে ফেললো। আমরা স্টার্ফ আর অন্যদিকে বরফ সরাতেও সাহায্য করলাম। ডিনারের সময় ডাক্তার মেয়েটা হঠাৎ হাজির হলো আমাদের টেবিলে, আর লেকচার দিত কেন মানুষের মাঝের আঙুল অন্য আঙুলের চেয়ে লম্বা, অথচ পায়ের ক্ষেত্রে কেন উল্টো হয়। দানোয়ার ওরা আবারও আমাকে টোকিওর শূকরের মাংসের কাহিনী শোনালো। রেইকোর জন্য কিছু রেকর্ড নিয়ে গিয়েছিলাম গিফট হিসেবে, সেগুলো খুবই পছন্দ করলো সে। সেখান থেকে কিছু গান গিটারে তুলেও ফেললো সে। নাওকো গতবারের চেয়ে আবার বেশ চুপচাপ ছিল। যখন আমরা 3 জন একসাথে হতাম সে সোফায় বসে হাসতো, কথা প্রায় বলতোই না। রেইকো কথা বলা সেটা পুষিয়ে দেওয়ার চেষ্টা করছিল। কোনো চিন্তা করো না, আমাকে নাওকো বলেছিল, এরকম আগেও হয়েছে আমার, নতুন নয়। নিজে কিছু বলার চেয়ে তোমাদের দুজনের কথা শুনতে আমার বেশি ভালো লাগে। রেইকো টুকিটাকি কিছু কাজের জন্য অ্যাপার্টমেন্টের বাইরে গেল, যাতে নাওকো আর আমি একসাথে সময় কাটাতে পারি। আমি ওর গলায়, কাঁধে, বুকে চুমু খেয়ে দিচ্ছিলাম। সে আগের বারের মতোই তার হাত দিয়ে আমার উত্তেজনা প্রশমন করলো। এরপর তাকে কোলে নিয়ে জড়িয়ে ধরে আমি বলেছিলাম গত 2 মাস কিভাবে তার স্পর্শ আমাকে সঙ্গ দিয়েছে, আর আমি কিভাবে তার কথা ভেবে মাস্টারবেট করেছি। তুমি কারোর সাথে শুতে যাওনি? নাওকো প্রশ্ন করলো। একবারও না, বললাম তাকে। আচ্ছা, তাহলে আমার স্মৃতিতে আমি বিশেষ কিছু যোগ করতে চাই। সে নিচে সরে গিয়ে আমার লিঙ্গতে ঠোঁট লাগালো। ঠোঁট আর জিহ্বার নড়াচড়ার সাথে তার লম্বা চুল আমার পেটের উপর গড়াগড়ি খেতে লাগলো, যতক্ষণ না আমি দ্বিতীয়বারের মতো বীর্যপাত করলাম। তোমার কি মনে হয় তোমার স্মৃতিতে এটা থাকবে? জানতে চাইল সে। অবশ্যই, আমি বললাম। চাইলেও কখনো ভুলতে পারবো না। আমি শক্ত করে তাকে ধরলাম, ধরে তার অন্তর্বাসের মধ্যে হাত ঢোকালাম, কিন্তু সেখানটা শুকনো হয়েছিল। নাওকো মাথা নাড়িয়ে আমার হাত বের করে আনলো। আমরা একজন আরেকজনকে জড়িয়ে অনেকক্ষণ শুয়ে থাকলাম, কোনো কথাই আর বললাম না। আমি ভাবছি শিক্ষাবর্ষ শেষ হলে ডর্ম থেকে বের হয়ে অ্যাপার্টমেন্ট নেব, বললাম। ডর্মে যথেষ্ট থেকেছি। আমি যদি পার্ট টাইম কাজ চালিয়ে যাই তাহলে আমার খরচ সহজেই বহন করতে পারবো। আগেও বলেছিলাম তোমাকে, তুমি কি টোকিওতে এসে আমার সাথে থাকতে পারবে? ওহ তরু, আমি খুব খুশি তুমি আমাকে নিয়ে এরকম কিছু চাইছো। অনেক ধন্যবাদ। এমন না যে আমি মনে করছি এই জায়গাটা খারাপ, বললাম তাকে। জায়গাটা নিরিবিলি, আশেপাশে সবকিছু সুন্দর, আর রেইকো একজন চমৎকার মানুষ। কিন্তু এই জায়গা বেশি দিন থাকার জন্য তো নয়। আমার মনে হয় এখানে যত বেশি থাকবে কারো ছেড়ে যেতে তত বেশি সমস্যা হবে। উত্তর দেওয়ার বদলে নাওকো বাইরে তাকিয়ে থাকলো। জানলার বাইরে বরফ ছাড়া কিছুই ছিল না দেখার মতো। বরফের মতো মেঘগুলো আকাশ থেকে বিভিন্ন উচ্চতায় ঝুলছে। মেঘ আর মাটির বরফের মধ্যে পার্থক্য খুব কম ছিল। সমস্যা নেই, সময় নাও, ভেবে দেখো, আমি বললাম। যা হোক না কেন, আমি মার্চের শেষেই বাসা নেব। তোমার যখন ইচ্ছে আমার কাছে চলে আসতে পারো। নাওকো মাথা ঝাঁকালো। আমি তাকে সাবধানে এমন ভাবে জড়িয়ে ধরলাম যেন কোনো কাঁচির সৃষ্টিকর্মকে ধরছি। সে তার হাত দিয়ে আমার গলা জড়িয়ে ধরলো। তার শরীর এত সুন্দর ছিল যে আমি সারা দিন তাকিয়ে থাকতে পারতাম। আমার কেন কোনো উত্তেজনা হয় না? নাওকো ফিসফিস করে বলল। শুধু ওই একবারই হয়েছিল, আমার 20তম জন্মদিনে, এপ্রিলে, যে রাতে তুমি আমাকে তোমার বুকে টেনে নিয়েছিলে।
বলো তো কি সমস্যা আমার? আমি নিশ্চিত এটা স্রেফ একটা মানসিক সমস্যা। সময় দাও, ঠিক হয়ে যাবে। তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। আমার সব সময় তো মানসিক সমস্যা। নাওকো বলল, যদি আমি আর কখনো সুস্থ না হই, যদি আমি জীবনে আর কখনো সেক্স করতে না পারি, তুমি কি তখনও আমাকে এইভাবে ভালোবাসবে? আমার হাত আর ঠোঁট কি তোমার জন্য যথেষ্ট হবে, নাকি তুমি অন্য কোনো মেয়েদের সাথে চলে যাবে? আমি সব সময় আশাবাদী, বললাম তাকে। নাওকো বিছানায় বসে তার টি শার্ট পরলো, এর উপর ফ্যানেলের শার্ট, তারপর জিন্স। আমিও আমার জামা কাপড় পরলাম। আমি এ নিয়ে চিন্তা করব, নাওকো বলল, আর তুমিও চিন্তা করো। ঠিক আছে। আর ঠোঁটের কথা বললে, তুমি যা করলে তা এক কথায় অসাধারণ। নাওকো একটু আরক্তিম হয়ে হাসলো। কিজুকিও এমন বলতো। ওর আমার পছন্দ আর মতামত প্রায় একই রকম ছিল, হেসে বললাম আমি। তারপর আমরা রান্নাঘরের টেবিলে বসে কফি খেতে খেতে পুরোনো দিন নিয়ে স্মৃতিচারণ করলাম। সে কিজুকিকে নিয়ে অনেক কথা বলছিল, সাবধানে শব্দ বেছে বেছে থেমে থেমে বলছিল। বাইরে এই তুষারপাত হচ্ছে, এই বন্ধ, আবার এই শুরু। আমি যে 3 দিন ওখানে ছিলাম, আকাশ একবারও পরিষ্কার ছিল না। আমার মনে হয় আমি আবার মার্চে এখানে আসব। যাওয়ার আগে বললাম। আর কোট পরা অবস্থায় ওকে শেষ একবার জড়িয়ে ধরে ঠোঁটে চুমু খেলাম। সে আমাকে বলল, গুড বাই। 1970। শুনতে একদম নতুন লাগে। নতুন বছর এসে আমার টিনেজের সমাপ্তি টেনে দিল। আমি এখন নতুন জলাভূমিতে পা ফেলে এগিয়ে যাচ্ছি। ফাইনাল পরীক্ষা ছিল সামনে, মোটামুটি সহজেই পার করে গিয়েছি। কারোর যদি তেমন কোনো কাজ না থাকে আর সব সময় ক্লাসের পেছনে ব্যয় করে, তাহলে ফাইনালে পাশ করতে তার তেমন কোনো পড়াশোনা লাগে না। ডর্মে কিছু ঝামেলা হয়েছিল অবশ্যই। রাজনীতির সাথে জড়িত কিছু ছাত্র তাদের রুম, হেলমেট আর লোহার পাইপ লুকিয়ে রেখেছিল। ডর্মের প্রধানের ছানা পোনা কয়েকজনের সাথে তাদের ঝামেলা হয়েছিল, যার ফলাফল হলো 2 জন আহত আর 6 জন ডর্ম থেকে বহিষ্কৃত। এই গ্যাঞ্জামের রেশ অনেক দিন পর্যন্ত ছিল। প্রায় প্রতিদিনই ছোট খাটো করে মারামারি হতো। ডর্মের পরিবেশ বেশ ঝামেলাপূর্ণ ছিল। ছেলেপিলের স্নায়ুর সহ্যের সীমা পার করার কাছাকাছি চলে গিয়েছিল। আমি নিজেই এক মস্তানের কাছে মার খেতে যাচ্ছিলাম, যদি না নাগাসোয়া মাঝখানে ঢুকে পরিস্থিতি সামাল দিত। যা হোক না কেন, আমরা তখন এমনিতেই এই জাহান্নাম সারা সময়ে এসে গেছিলাম। পরীক্ষার ঝামেলা শেষ হলে আমি অ্যাপার্টমেন্ট খোঁজা শুরু করে দিয়েছিলাম। প্রায় সপ্তাহখানেক খোঁজার পর কিজিজোরজির শহরতলিতে একটা জুৎসই জায়গা খুঁজে পেলাম। জায়গাটা যাওয়ার আসার জন্য সুবিধার নয়, কিন্তু এটা একটা পুরো আলাদা বাড়ি। প্রথমে হয়তো বাগান করার জিনিসপত্র রাখার ঘর ছিল। একটা বড় জায়গার কোনায় দাঁড়িয়ে আছে ঘরটা। বেশ বড়, কিন্তু আগাছাপূর্ণ একটা বাগান দিয়ে মূল বাড়ি থেকে আলাদা করা। বাড়িওয়ালা মূল দরজা ব্যবহার করবে, আমি ব্যবহার করব পেছনের দরজা, যার ফলে প্রাইভেসি বজায় রাখা সহজ হবে। ঘরটায় ছিল বেশ বড় সাইজের একটা রুম, একটা ছোট রান্নাঘর আর বাথরুম, একটা কল্পনাতীত রকমের বড় স্টোরেজ ক্লটেজ। ঘরের সাথে বাগানের দিকে মুখ করা বারান্দা। চমৎকার এক বয়স্ক দম্পতি ঘরটা বাজার দরের চেয়ে বেশ কমে আমাকে ভাড়া দিয়েছে, এই শর্তে যে পরের বছর তাদের নাতি টোকিওতে এলে উঠে যেতে হবে। তারা আমাকে আশ্বাস দিয়েছে আমি যেভাবে খুশি থাকতে পারি, তাদের কোনো চাহিদা নেই। জিনিসপত্র সরাতে নাগাসাওয়া আমাকে সাহায্য করলো। সে কোত্থেকে একটা হালকা ট্রাক জোগাড় করলো জিনিসপত্র নেওয়ার জন্য, যেমন কথা দিয়েছিল। সে আমাকে তার ফ্রিজ, টিভি, বিশাল সাইজের থার্মোফ্লাস্কটা সাথে দিয়ে দিল। ওর হয়তো আর দরকার নেই, কিন্তু আমার প্রয়োজনের জন্য ওগুলো একদম ঠিক আছে। ও নিজেও 2 দিন পর মিতাপাড়ার একটা অ্যাপার্টমেন্টে উঠে যাচ্ছিল। আমার মনে হয় অনেক দিন আমাদের আর দেখা হওয়ার সম্ভাবনা নেই। সে যাওয়ার আগে আমাকে বলল, ভালো থেকো। আমি নিশ্চিত কয়েক বছর পর কোনো না কোনো আজব জায়গায় আমাদের আবার দেখা হবে। আমি এখনই সেদিনের জন্য অপেক্ষা করছি, বললাম তাকে। আর আমরা যেরকম মেয়ে অদল বদল করেছিলাম, বাজে দেখতে মেয়েটা আসলেই ভালো ছিল অন্যটার তুলনায়।
একদমই ঠিক, আমি হাসতে হাসতে বললাম। যাই হোক, হাটসুমির দিকে খেয়াল রেখো, ওর মতো ভালো কাউকে পাওয়া সহজ নয়। আর ওকে দেখে যতটা মনে হয় ও আসলে ভেতরটা ওর অত শক্তও নয়। জানি না, মাথা ঝাঁকালো সে। তাই আমি আশা করেছিলাম আমি রোজ চলে যাব, তুমি ওর দায়িত্ব যখন নেবে তোমরা দুজন একসাথে ভালো জোড়া হবে। এই ফাজলামি করো না, বললাম আমি। আচ্ছা, আর ফাজলামি করব না, নাগাসাওয়া বলল। যা হোক, সুখী হও। আমার কেন জানি মনে হচ্ছে তোমার সামনে খারাপই আছে। অবশ্য তুমি যেরকম ঘাড় কুকুর, আমি নিশ্চিত তুমি সামাল দিতে পারবে। কিছু না মনে করলে একটা পরামর্শ দিই? নিশ্চয়ই, কি পরামর্শ? নিজের জন্য কখনো দুঃখ বোধ করবে না, সেটা শুধু ভোদারাই করে। ঠিক আছে, মাথায় থাকলো, বললাম তাকে। আমরা হাত মিলিয়ে আলাদা আলাদা রাস্তা ধরলাম। সে তার নতুন পৃথিবীতে, আমি আমার জলাভূমিতে। বাসা বদলানোর 3 দিন পর আমি নাওকোকে চিঠি লিখলাম। নতুন বাসার বর্ণনা দিলাম তাকে, আরো জানালাম ডর্মের গাধাগুলোর সাথে সরে এসে কতটা হাঁপ ছেড়ে বেঁচেছি। এখন নতুন ভাবে আমার জীবন শুরু করতে পারবো। আমার জানলা দিয়ে একটা বিশাল উঠোনের মতন জায়গা দেখা যায়, যেখানে আশেপাশের সব বেড়াল ঘুরে বেড়ায়। বেড়ালের বিশাল একটা দল, যেখানে তারা একসাথে রোদের আলোয় শুয়ে তাপ পোহায়। আমার মনে হয় না তারা আমাকে এখানে দেখে বেশ খুশি হয়েছে। কিন্তু আমি যখন পুরনো এক টুকরো পনির বের করে তাদের সামনে রাখলাম, কয়েকটা বিড়াল উঠে এসে শুকে দেখলো। মনে হয় তাদের সাথে আমার শিগগিরই বন্ধু হয়ে যেতে পারে। ওদের মধ্যে একটা ডোরা কাটা ছেড়ে বিড়াল আছে, যার অর্ধেকটা কান নেই। খুব আজব ব্যাপার যে বিড়ালটার সাথে আমাদের ডর্ম প্রধানের চেহারার অনেক মিল। ওকে দেখলেই মনে হয় যে কোন দিকে সকালে পতাকা ওড়াতে শুরু করবে একদিন না একদিন। আমার স্কুল এখান থেকে বেশ খানিকটা দূরে, কিন্তু একবার মেজরের ক্লাস শুরু হলে সকালে কোনো ক্লাস থাকবে না, সুতরাং আমার সমস্যা হবে না। বরং ট্রেনে বসে বই পড়া যাবে, আরো ভালো হলো। এখন আমাকে যা করতে হবে তা হলো এখানে কোনো এক সহজ ধরনের কাজ খুঁজে বের করতে হবে, যেটা আমি সপ্তাহে 3 বা 4 দিন করতে পারবো। তাহলে আবার কর্মব্যস্ত জীবনে ফিরে যেতে পারবো। আমি তোমাকে কোনো তাড়া দিতে চাই না, কিন্তু আমার মনে হয় নতুন কিছু শুরু করার জন্য এপ্রিল মাসটা খুব ভালো সময়। আমাদের একসাথে বসবাস শুরু করার জন্য ওই সময়টাই সবচেয়ে ভালো হবে। তুমিও পড়াশোনা শুরু করতে পারো যদি মনে করো। আর আমাদের যদি একসাথে থাকতে সমস্যা মনে হয় কোনো কারণে, তাহলে পাড়ার মধ্যে তোমার জন্য কোনো অ্যাপার্টমেন্ট ভাড়া নেওয়া যাবে। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সব সময় একে অপরের কাছাকাছি থাকা। বসন্তই হতে হবে এমন কোনো কথা নেই। তুমি যদি মনে করো গ্রীষ্ম হলেও ভালো হয় আমার জন্য, তাহলে গ্রীষ্মই ভালো। আমাকে জানিও তোমার ঠিক কি মনে হয়, ঠিক আছে? আমি ভাবছি একটু বেশি সময় কাজের পেছনে খরচ করব। বাসা বদলানোর সময় অনেক খরচ হয়েছে। একা থাকতে হলে আমার জিনিসপত্র কিনতে বেশ খরচ করতেও হবে, থালা বাসন হাঁড়ি কড়া এসবের জন্য আর কি। আমি মার্চে ফ্রি আছি, আর অবশ্যই তোমাকে তখন দেখতে আসবো আবার। আমাকে জানিও কোন তারিখে আসলে ভালো হয় তোমার জন্য। আমি তখন কিয়োটো ট্রিপের প্ল্যান করব। তোমাকে দেখার আর চিঠির উত্তর পাওয়ার অপেক্ষায় থাকলাম। এর পরের কয়েকদিন আমি প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটায় ব্যস্ত থাকলাম। কিচিজজির বাজার থেকে সব কিনলাম। বাসায় নিজের জন্য রান্না শুরু করলাম। কাছের এক কাঠের দোকান থেকে তক্তা কিনে এনে নিজের একটা ডেস্কও বানালাম। ডেস্কে বসে পড়াশোনা করি, খাওয়া দাওয়া করি। কিছু সেলফও বানালাম মশলা রাখার জন্য। একটা সাদা বিড়াল আমাকে বেশ পছন্দ করে ফেললো। বয়স সম্ভবত 6 মাস হবে। আমার ঘরে এসে খাওয়া দাওয়া করতে লাগলো। আমি ওর নাম দিলাম সিগাল। ঘর মোটামুটি গোছানো হয়ে গেলে শহরে গিয়ে এক রং মিস্ত্রির অ্যাসিস্ট্যান্ট হিসেবে অস্থায়ী চাকরি নিলাম। কাজ করলাম 2 সপ্তাহের মতো। টাকা পয়সা ভালোই দিল, কিন্তু কাজটা আমাকে মেরে ফেললো প্রায়। রঙের গন্ধে মাথা ঘোরাতো। প্রতিদিন কাজের পর রাতের খাবার খেতাম সস্তা কোনো হোটেলে গিয়ে। বিয়ার খেয়ে খাবার গলা দিয়ে নামাতাম। বাসায় গিয়ে বিড়ালের সাথে খেলতাম, তারপর মরার মতো ঘুমোতাম। ততদিন পর্যন্ত নাউকের থেকে কোনো উত্তর এলো না। একদিন রঙে মাখামাখি অবস্থায় হঠাৎ মিদরির কথা মাথায় আসলো।
প্রায় 3 সপ্তাহ তার সাথে যোগাযোগ নেই। আমি তাকে জানাতে ভুলে গিয়েছি যে বাসা বদল করেছি। আমি খালি একবার তাকে বলেছিলাম বাসা নেওয়ার কথা ভাবছি, আর সে বলেছিল তাই নাকি। এরপর আর তার সাথে কথা হয়নি। ফোন বুথে ঢুকে মিদরির অ্যাপার্টমেন্টে ফোন করলাম। এক মহিলা ধরলো, সম্ভবত ওর বোন। আমার নাম বললাম, সে বলল 1 মিনিট, কিন্তু মিদরি ফোন ধরলো না। তারপর ওর বোন বা যেই হোক, সে আবার ফোন ধরে বলল মিদরি বলছে সে তোমার উপর রেগে আছে, কথা বলতে চায় না। তুমি নাকি ঘর বদল করেছো আর ওকে কিছুই জানাওনি, কোথাও উধাও হয়ে গেছো আর ওকে বলনি কোথায় যাচ্ছ। ভালো করেছো, এখনো সাংঘাতিক রেগে আছে। ও একবার রেগে গেলে শেষ, খ্যাপা জানোয়ারের মতো হয়ে যায়। তুমি কি ওকে ফোনটা দেবে একবার, আমি ওকে একটু বুঝিয়ে বলতাম। সে বলছে সে আর তোমার অজুহাত শুনতে চায় না। তাহলে তোমাকে বলি, তোমার জন্য ঝামেলা বাড়াতে চাই না, কিন্তু তুমি শুনে ওকে বলতে পারবে কি হয়েছে? আমি পারবো না, তোমাকেই এ কাজ করতে হবে। কি ধরনের পুরুষ তুমি? তোমার দায়িত্ব এটা, তুমি নিজে গিয়ে ওকে বোঝাও। ভুল করো কেন এরম? আমি ওকে ধন্যবাদ দিয়ে ফোন রেখে দিলাম। মিদরির রেগে থাকার পেছনে যথেষ্ট কারণ আছে, আমি ওকে দোষ দিতে পারি না। ঘর বদল, গোছ কাজ আর অতিরিক্ত টাকার জন্য কাজ করতে গিয়ে ওর কথা আমি বেমালুম ভুলে গিয়েছি। এমনকি নাওকোর কথাও আমার মাথায় আসেনি। আমার জন্য এরকম নতুন কিছু নয়। আমি কোনো কাজে জড়িয়ে গেলে বাকি সব কিছু ভুলে যাই। কিন্তু আমি যখন চিন্তা করলাম মিদরির জায়গায় আমার সাথে এমন হলে কি হতো, ও যদি বাসা বদলিয়ে না জানাতো আর 3 সপ্তাহ খোঁজে থাকতো না, তখন আমি নিশ্চয়ই অনেক কষ্ট পেতাম। এটা ঠিক যে আমরা প্রেমিক প্রেমিকা নই, কিন্তু আমরা যেভাবে একজন আরেকজনের কাছে মন খুলে কথা বলি তা অনেক প্রেমিক প্রেমিকাও করে না। এসব ভেবে অনেক অনুতপ্ত হলাম। যে আমাকে অনেক পছন্দ করে তার মনে এরকম ক্ষত সৃষ্টি করাটা বিশাল রকমের অন্যায়, অনিচ্ছাকৃত হলেও। কাজ থেকে ফিরেই নতুন ডেস্কে বসে মিদরিকে চিঠি লিখলাম। তাকে খোলাখুলি লিখলাম আমার কেমন লাগছে। কোনো অজুহাত না দিয়ে আমার উদাসীনতার জন্য সহজেই ক্ষমা চাইলাম। আমি তোমাকে মিস করছি, লিখলাম আমি। যত তাড়াতাড়ি সম্ভব তোমার সাথে দেখা করতে চাই। আমার নতুন বাড়ি তোমাকে দেখাতে চাই। প্লিজ আমাকে লিখে জানাও। চিঠিটা স্পেশাল ডেলিভারিতে পাঠিয়ে দিলাম। কোনো উত্তর আসলো না। এভাবে এক অদ্ভুত বসন্তকালের শুরু হলো। আমি পুরো ছুটি পারও করলাম চিঠির অপেক্ষায় বসে থেকে থেকে। কোনো ট্রিপে যাইনি, বাবা মাকে দেখতে বাড়ি যাইনি, কোনো পার্ট টাইম চাকরি নিইনি, কারণ যদি নাওকো কোনো তারিখে জানিয়ে চিঠি পাঠায়, চাকরি ছেড়ে যাওয়া সমস্যা হবে তখন। বিকেলগুলো আমি কিজিজোজির বাজার এলাকায় ঘুরে পারও করলাম। এক টিকিটে 2 সিনেমা দেখলাম, কিংবা জ্যাজ কফি শপে বসে বই পড়লাম। প্রায় কারোর সাথেই দেখা করলাম না, কথাও বললাম না। প্রায় প্রতি সপ্তাহে নাওকোর চিঠি লিখে গেলাম। চিঠিতে বললাম না আমি তার উত্তরের অপেক্ষায় আছি। ওকে কোনো চাপ দিতে চাইনি। ওকে আমার রঙের কাজের কথা বললাম, শিগালের কথা বললাম, বাগানের পিচ ফলের কথা বললাম, টফু বিক্রি করা এক চমৎকার বুড়ি মহিলার কথা বললাম, এলাকার হোটেলের নোংরা বুড়ির কথাটাও বললাম, নিজের রান্নার কথা বললাম। কিন্তু তারপরেও সে কোনো চিঠি পাঠালো না। বই পড়তে পড়তে কিংবা গান শুনতে শুনতে বিরক্ত হয়ে গেলে আমি বাগানের কিছু কাজ করলাম। বাড়িওয়ালার থেকে জিনিসপত্র এনে আগাছা পরিষ্কার করলাম, ঝোপগুলো ছেটে দিলাম। উঠোনটা সুন্দর করতে তেমন একটা কষ্ট করতে হলো না। একদিন বাড়িওয়ালা আমাকে চা খাওয়ার দাওয়াত দিল। আমার মূল বাড়ির বারান্দায় বসে চা আর রাইস ক্র্যাকার খেতে খেতে গল্প করলাম। অবসর গ্রহণের পর তিনি একটা বীমা কোম্পানিতে চাকরি করেছিলেন, সেটাও পরে ছেড়ে দিয়েছিলেন বলে জানালেন। এত বছর কাজ করে এখন একটু আরাম করতে চান উনি। এই বাড়ি আর জমি তার পরিবারের কাছে আছে অনেক বছর ধরে। তার ছেলেমেয়েরা সবাই বড় আর স্বাবলম্বী এখন। কোনো কাজ না করে তিনি এখন আরামে শেষ জীবন কাটাতে পারেন। তাই তিনি আর তার স্ত্রী এখন একসাথে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। দারুণ তো, বললাম আমি। আসলেই দারুণ না, সে বলল। ঘোরাঘুরি করতে মজা লাগে না, এর চেয়ে কাজ করা না খুব ভালো। ভালো কোনো মালি পাওয়া যাচ্ছিল না বলে তিনি বাগানটাকে ছেড়ে দিয়েছেন বন জঙ্গল হওয়ার জন্য। নিজেও কাজ করতে পারছিলেন না, কারণ তার আবার অ্যালার্জি আছে।
ঘাস কাটলে হাঁচি শুরু হয়। চা খাওয়া শেষ করলে তিনি আমাকে নিয়ে গিয়ে ছোট একটা ছাউনির মতো গুদাম ঘর দেখালেন আর বললেন, ভেতরের জিনিসপত্রগুলো চাইলে আমি আমার ইচ্ছা মতো ব্যবহার করতে পারি। আর বাগানের জন্য ধন্যবাদ জানালেন। আমাদের এসব জিনিস আর দরকার হবে না, তাই যা খুশি নিতে পারো, বললেন তিনি। গুদাম ঘরের ভেতর হাজার ধরনের জিনিসপত্র ভর্তি। একটা পুরনো কাঠের তৈরি বাথটাব, বাচ্চাদের সুইমিং পুল, বেসবল ব্যাট, পুরনো একটা মোটর সাইকেল, ছোট সাইজের ডাইনিং টেবিল আর দুটো চেয়ার, একটা আয়না, একটা পুরনো গিটার। আপনার অসুবিধা না হলে আমি কিছু জিনিস ধার নিতে চাই, বললাম তাকে। হ্যাঁ, যা খুশি নাও, তিনি আবারও বললেন। আমি একদিন পুরো ব্যয় করলাম মোটর সাইকেলের পেছনে। মরিচা তুলে বেয়ারিং তেল দিলাম, চাকায় বাতাস করে গিয়ারও ঠিক করলাম, নতুন গিয়ার লাগালাম রিপেয়ারিং শপে গিয়ে। কাজ শেষ যখন তখন মোটর সাইকেলের চেহারা পুরোপুরি বদলে গেল। টেবিলটার ওপর জমা পুরো ধুলোর স্তর পরিষ্কার করে নতুন করে বার্নিশ দিলাম। গিটারের তার বদলালাম, আর এক জায়গায় খুলে গেছিল সেখানে নতুন করে আঠা দিয়ে আবার জোড়া দিলাম। টিউনিং এর স্ক্রু গুলো থেকে মরিচা তুলে নতুন করে টিউন করলাম ওটা। তারপরেও যেমন উন্নতি হলো না, কিন্তু টিউনে রাখা গেল। খেয়াল হলো হাই স্কুলের পর আমি আর গিটার হাতে নিইনি। বারান্দায় বসে দ্য ব্রিফটার্স এর আপ অ্যান্ড দ্য রুফ বাজানোর চেষ্টা করলাম আমার মতন করে। অবাক হয়ে গেলাম যে কর্ডগুলো প্রায় সবই আমার মনে আছে। এরপর বাতিল কাঠের তক্তা দিয়ে একটা চিঠির বাক্স বানালাম। ওটাকে লাল রং করে নিজের নাম লিখে লাগিয়ে দিলাম দরজার বাইরে। এপ্রিলের 3 তারিখ পর্যন্ত একটা চিঠি আসলো, ডর্ম থেকে পাঠানো হয়েছে। হাই স্কুলের পুনর্মিলনের এমন অনুষ্ঠান যেখানে আর জীবনে যেতে চাই না, ওই ক্লাসে কিজুকির সাথে ছিলাম আমি। চিঠিটা ছুঁড়ে ময়লার ঝুড়িতে ফেলে দিলাম। এপ্রিলের 4 তারিখে চিঠির বাক্সে আরেকটা চিঠি পেলাম, খামের পেছনে রেইকো এসিডা লেখা। আমি কাঁচি দিয়ে সাবধানে সুন্দর করে খাম কেটে চিঠিটা বের করলাম আর বারান্দায় বসে পড়তে লাগলাম। আমার কেন জানি মনে হচ্ছিল ভালো কোনো সংবাদ হবে না, আর তাই হলো। আমাকে ওর জায়গায় উত্তর দিতে বলা হয়েছে তোমাকে, কিন্তু যতবার আমি ওকে বলেছি তোমাকে উত্তরের অপেক্ষায় রাখাটা ভুল, ততবারই সে আমাকে বলেছে এটা তার খুব ব্যক্তিগত ব্যাপার, সে নিজে তোমাকে চিঠি লিখে জানাবে। তাই আমি আগে চিঠি লিখিনি। আমি দুঃখিত, আশা করি আমাকে ক্ষমা করবে। আমি জানি তুমি নিশ্চয়ই খুব কঠিন একটা মাস পার করেছো উত্তরের অপেক্ষা করে, কিন্তু বিশ্বাস করো, নাওকোর জন্য মাসটা কঠিন ছিল। আশা করি তুমি বুঝতে পারবে নাওকোকে কিসের মধ্যে দিয়ে যেতে হয়েছে। ওর অবস্থা এখন ভালো নয়। তোমাকে সত্যি কথাটাই এবার বলছি। সে তার মতো করে সর্বোচ্চ চেষ্টা করেছে উঠে দাঁড়ানোর, কিন্তু এখনো পর্যন্ত ফলাফল সুবিধার নয়। পেছনে তাকালে আমি এখন বুঝতে পারি ওর সমস্যার প্রধান কারণ ছিল চিঠি লেখার ক্ষমতা হারিয়ে ফেলা। এটা হয়েছে নভেম্বরের শেষে কিংবা ডিসেম্বরের প্রথম দিকে। তারপর সে দৈবাৎ কথা শোনা শুরু করলো। যখনই সে চিঠি লিখতে যায়, কারা নাকি তার সাথে কথা বলতে থাকে, যে কারণে সে আর লিখতে পারে না। তারা তার শব্দ বাছাইয়ে বাধা দেয়। তোমার দ্বিতীয়বার আসা পর্যন্ত ব্যাপারটা ততটা খারাপ ছিল না, তাই আমিও তেমন গুরুত্ব দিইনি। এখানে আমাদের সবারই কম বেশি এ ধরনের লক্ষণ বৃত্তের মতন ঘুরে ঘুরে বারবার আসে। যাই হোক, তুমি যাওয়ার পর ওর সমস্যা সিরিয়াস হয়ে গেল। ওর এখন সাধারণ কথাবার্তা বলতেও সমস্যা হচ্ছে। সে বলার জন্য সঠিক শব্দটা বাছাই করতেই পারে না, যার ফলে বিভ্রান্তিতে পড়ে আর বিভ্রান্তি থেকে ভীতি হয়। পাশাপাশি অদৃশ্য কথাবার্তা ব্যাপারটা আরো খারাপ করে তুলেছে ওকে।
আমরা বিশেষজ্ঞদের সাথে প্রতিদিন সেশন করছি। নাওকো, ডাক্তার আর আমি একসাথে বসে কথা বলি, বের করার চেষ্টা করি ওর ঠিক কোন অংশে সমস্যাটা হচ্ছে। আমি বুদ্ধি দিয়েছি তুমি থাকলে ভালো হতে পারে, ডাক্তারও একমত, কিন্তু নাওকো একদম চাইছে না। আমি তোমাকে তার না করার কারণ বলি। আমি চাই তার সাথে দেখা হওয়ার আগেই আমার ভেতর থেকে এসব সমস্যা বেরিয়ে যাক। সেটা কোনো সমস্যা না, আমি তাকে বলছি, সমস্যা হলেও তাকে তাড়াতাড়ি সুস্থ করা। আমি তাকে জোর করছি, কিন্তু সে মানতে রাজি নয়। আমার মনে হয় আমি তোমাকে একবার বলেছি এটা কোনো বিশেষ হাসপাতাল নয়। আমাদের এখানে মেডিকেল স্পেশালিস্ট আছে, তা ঠিক, আর তারা ঠিক মতো চিকিৎসাও দেয়, কিন্তু ইন্টেন্সিভ কেয়ার অন্য জিনিস। এই জায়গার উদ্দেশ্য হলো এমন পরিবেশ তৈরি করা যেখানে রোগী নিজেই নিজেকে সুস্থ করে তুলতে পারে, আর সেখানে সত্যি কথা বলতে মেডিকেল চিকিৎসার অন্তর্ভুক্ত নয়। এর মানে যদি নাওকোর অবস্থা আরো খারাপ হয় তাহলে তারা হয়তো ওকে অন্য কোনো হাসপাতালে পাঠাতে বাধ্য হবে। যতই আমাদের কষ্ট লাগুক এটা করতে হবে আমাদের। বলা বাহুল্য সে এখানে আর ফেরত আসতে পারবে না, তখন হয়তো সেখানে পুরোপুরি সুস্থ হয়ে যাবে, যে তার আর হাসপাতালে যাওয়ার প্রয়োজনই পড়বে না কখনো। ঘটনা যা হোক না কেন আমরা আমাদের মতন করে চেষ্টা করে যাচ্ছি, নাওকোর তার মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তোমার জন্য উচিত হবে তার সুস্থতা কামনা করা আর চিঠি লেখা চালিয়ে যাওয়া। চিঠির তারিখ দেয়া মার্চের 31। চিঠি পড়া শেষ হলে আমি বারান্দায় বসে থাকলাম, বাগানে চোখ বোলালাম। বাগান এখন বসন্তের মতো সতেজ। একটা পুরনো চেরি গাছ আছে, খুব শিগগিরই ফুল ফুটবে। হালকা বাতাস হচ্ছিল, দিনের আলো অদ্ভুত ঘোলা ধরনের, সবকিছু ধোঁয়াটে দেখাচ্ছিল চোখে। সিগাল আশেপাশে ঘুরোঘুরি করলো, বারান্দার রাখা কাঠের বোর্ডগুলো আঁচড়ালো, এরপর আমার পাশে এসে ঘুমিয়ে পড়লো চুপচাপ। আমি বুঝলাম আমার কিছু সিরিয়াস চিন্তা ভাবনার প্রয়োজন, কিন্তু কিভাবে করব বুঝে উঠতে পারছিলাম না। সত্যি বলতে চিন্তা ছাড়া আর সবকিছু করতে আমি রাজি ছিলাম। একটা সময় আসবে যখন চিন্তা না করে উপায় থাকবে না, তখন আমি বড় করে সময় নিয়ে চিন্তা করব, কিন্তু এখন না, এখন চিন্তা করতে চাই না। আমি সারাদিন পিলারে হেলান দিয়ে বাগানের দিকে তাকিয়ে আর সিগালের গায়ে হাত বুলিয়ে কাটিয়ে দিলাম। নিজেকে পুরোপুরি শূন্য লাগছিল। বিকেল গভীর হলে সূর্যাস্ত এগিয়ে আসলো, নিচের ছায়া ঢেকে গেল বাগান। সিগাল উধায় হয়ে গেলেও আমি চেরি গাছের দিকেই তাকিয়ে থাকলাম। বসন্তের অন্ধকারে গাছটাকে মাংসের মতো দেখায়, যেন চামড়া ফেটে বের হয়ে আসা ক্ষত। বাগান থেকে পচা মাংসের গন্ধ ভেসে আসছিল। ঠিক তখন আমার নাওকোর শরীরের কথা মনে পড়লো। আমার সামনে অন্ধকারে নাওকোর শুয়ে থাকা সুন্দর শরীর, সে শরীর থেকে অজস্র কুঁড়ি বের হচ্ছে, সবুজ রঙের কুঁড়ি অদৃশ্য বাতাসে দুলছে। আমি ভাবলাম এরকম একটা সুন্দর শরীরকেই কেন অসুস্থ হতে হবে, কেন তারা সবাই নাওকোকে মুক্তি দিচ্ছে না। আমি ভেতরে গিয়ে পর্দা টেনে দিলাম, কিন্তু ঘরের ভেতরেও বসন্তের গন্ধ থেকে মুক্তি নেই। মাটি থেকে ছাদ পর্যন্ত সবকিছুতেই গন্ধ, কিন্তু আমার মনে যে গন্ধ এসেছে সেটা হলো পচা গলা দুর্গন্ধ। পর্দার পেছন থেকে বসন্তের প্রতি আমার তীব্র ঘৃণা হতে লাগলো বসন্ত আমার ভেতরে যা জমা করেছে তার জন্য, যে ব্যথা সৃষ্টি করেছে তার জন্য। আমি কখনো আমার জীবনে এত প্রবল ভাবে সবকিছু ঘৃণা করিনি। পরবর্তী 3 দিন আমি যেন টানা সাগরের তল দিয়ে হাঁটলাম। লোকজন আমাকে কি বলছে আমার কানে ঢুকছিল না, আমার কোথাও তারা কি বুঝছিল না। আমার সারা শরীর নিজের মধ্যে সিটিয়ে গিয়েছিল। আমি আর বাইরের পৃথিবীর মধ্যে সমস্যা যেন সব সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছি। তারা আমাকে ছুঁতে পারছিল না, আমিও তাদের ছুঁতে পারছিলাম না। আমি পুরোপুরি অসহায় হয়ে পড়েছিলাম। যতক্ষণ সেভাবে ছিলাম তারা কোনোভাবেই আমার কাছে পৌঁছতে পারেনি। দেয়ালে ঠেস দিয়ে সিলিং এর দিকে তাকিয়েছিলাম। ক্ষুধা বোধ হলে হাতের কাছে যা পেয়েছি মুখে দিয়েছি, পানি খেয়েছি। দুঃখে আমাকে শুইয়ে ফেললো। হুইস্কি গিলে হারিয়ে গেছি। স্নান করিনি, শেভ করিনি, এভাবে 3 দিন পার হলো। এপ্রিলের 6 তারিখ মিদরির চিঠি আসলো।
সে আমাকে 10 তারিখে ক্লাসের রেজিস্ট্রেশনের সময় ক্যাম্পাসে তার সাথে দেখা করতে বলেছে, তারপর লাঞ্চ। আমি যতক্ষণ পেরেছি তোমাকে না লেখার চেষ্টা করেছি। এখন আমরা সমান সমান। চলো এবার দেখা করি। স্বীকার করতে হচ্ছে আমিও তোমাকে এবার মিস করছি। আমিও চিঠিটা বারবার পড়লাম, পর পর 4 বার, কিন্তু তাও বলতে পারি না সে কি বলতে চেয়েছে, এর মানে কি। আমার ব্রেন পুরো ঘোলা হয়েছিল। এক বাক্যের সাথে আরেক বাক্যের সংযোগ বুঝতে পারছিলাম না। ওর সাথে দেখা করা আর রেজিস্ট্রেশন করা কিভাবে সমান সমান হয়? আমার সাথে লাঞ্চ করতে চেয়েছে কেন? আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমার মন ভেতরে ঢুকে গেছিল, ভেজা মাটির ভেতর গাছের বীজের মতন। কিন্তু যেভাবেই হোক আমি তা কাটিয়ে উঠলাম। আর নাগাসাওয়ার সে কথাগুলো আমার মনে পড়লো। নিজের জন্য কখনো দুঃখ বোধ করবে না, সেটা শুধু ভোঁদারাই করে। ঠিক আছে নাগাসাওয়া, মানলাম। বুঝতে পারলাম চিন্তা করতে শুরু করে দিয়েছি। দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজের পায়ে এবার উঠে দাঁড়ালাম। কয়েক সপ্তাহে প্রথম লন্ড্রি করলাম আমি। পাবলিক স্নানখানায় গিয়ে স্নান করে শেভ করলাম, ঘরটা পরিষ্কার করলাম, খাবারের জন্য বাজার করে রান্না করলাম, ক্ষুধার্ত শিগালকে খাইয়ে বিয়ার পান করলাম, 30 মিনিট ব্যায়াম করলাম। সব শেষে শেভ করতে গিয়ে টের পেলাম মুখ শুকিয়ে গেছে, চোখ বের হয়ে এসেছে, নিজেকে চিনতেই পারছিলাম না আয়নায় দেখে। পরদিন সকালে মোটরসাইকেল করে অনেকক্ষণ ঘুরলাম আমি। ঘরে লাঞ্চের পর রেইকোর চিঠিটা আবার পড়লাম। তারপর সিরিয়াসলি চিন্তা করলাম আমি এরপর কি করব। রেইকোর চিঠি আমাকে কঠিন ভাবে আঘাত করেছে, কারণ বিশ্বাস করে ফেলেছিলাম নাওকো সুস্থ হয়ে যাচ্ছে। নাওকো আমাকে নিজেই বলেছিল, তোমার যতটুকু মনে হচ্ছে তার চেয়ে অনেক বেশি খারাপ আমার অসুস্থতা, এর শিকড় অনেক গভীরে। আর রেইকো আমাকে সাবধানও করেছিল, কি হবে তা কেউ বলতে পারে না। তারপরেও নাওকোকে 2 বার দেখার পর আমার মনে হয়েছিল সে ঠিক হয়ে যাবে। আমি ভেবে নিয়েছিলাম তার একমাত্র সমস্যা হচ্ছে বাইরের দুনিয়ায় ফিরে আসার সাহসের অভাব। একবার যদি সে এখানে আসতে পারে, তাহলে আমরা দুজন একসাথে সব ঠিক করে ফেলতে পারবো। রেইকোর চিঠি আমার অনুমানের ওপর তৈরি স্বপ্নের প্রাসাদ ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে। আবার দাঁড়াতে হলে আমাকে কিছু একটা করতে হবে। মনে হচ্ছে নাওকোর সুস্থ হতে অনেক দিন লাগতে পারে। এমনও তো হতে পারে না তার আত্মবিশ্বাস যা বাকি আছে তাও হারিয়ে ফেলতে পারে, আরো আরো দুর্বল হয়ে পড়তে পারে সে। আমাকে এই নতুন অবস্থার সাথে খাপ খাওয়াতেই হবে। যতই শক্তিশালী আমি হই না কেন, সব সমস্যার সমাধান আমার হাতে তো নেই, এটুকু আমি জানি। আমার আর কিচ্ছু করার নেই। আমি শুধু পারি নিজের মনকে শক্ত করে রেখে তার সুস্থতার জন্য অপেক্ষা করতে। কিজুকি, তোমার মতো আমি নই। আমি বাঁচার সিদ্ধান্ত নিয়েছি, ভালোভাবে আমি বাঁচবো। হয়তো তোমার জন্য ব্যাপারটা কঠিন ছিল, জাহান্নামে যাক সেসব। আমার জন্য জীবন কঠিন, অনেক কঠিন। আর সবকিছুর কারণ তুমি নিজে আত্মহত্যা করেছো, নাওকোকে তুমি একা রেখে গেছো। কিন্তু আমি সেটা কখনোই করব না। আমি কখনো ওর থেকে মুখ সরিয়ে নেব না। প্রথমত কারণ আমি ওকে ভালোবাসি, আর আমি ওর চেয়ে বেশি শক্তিশালী। আমি আরো শক্তিশালী হতেই থাকবো। আমি এখন আর টিনেজার নই, পূর্ণবয়স্ক একজন মানুষ। আমার দায়িত্ববোধ রয়েছে। এখনকার আমি আর আমরা যখন একসাথে চলতাম, সে সময়ে আমি এক নই। আমার বয়স এখন 20। আমাকে বেঁচে থাকার মূল্য দিয়ে চলতেই হবে। ইয়া আল্লাহ। ওয়াতানাবে, তোমার কি হয়েছে? মিদোরি জিজ্ঞাসা করলাম। তোমার গায়ে তো দেখি খালি হাড্ডি আর চামড়া, অতটা খারাপ অবস্থা নাকি? বাজি ধরে বলতে পারি তোমার ওই বিবাহিত বান্ধবী তোমার এই অবস্থা করেছে। আমি হেসে মাথা নাড়ালাম। অক্টোবরের শুরু থেকে কোনো মেয়ের সাথে শুইনি। কি, হতেই পারে না? 6 মাসের কথা হচ্ছে এখানে। যা বললাম শুনলে তো? তাহলে এইভাবে ওজন হারালে কিভাবে? বয়স বেড়েছে তাই, বললাম তাকে। মিদোরি আমার কাঁধে হাত রেখে ভুরু কুঁচকে আমার চোখের দিকে তাকালো। কয়েক মুহূর্ত পর হেসে বলল, সত্যি তাই তো?
কিছু একটা অন্যরকম লাগছে, তুমি বদলে গেছো। হ্যাঁ বললাম তো, বয়স বেড়েছে, আমি একজন পূর্ণ বয়স্ক মানুষ এখন। যেভাবে তোমার ব্রেন কাজ করে অসাধারণ, মুগ্ধ গলায় বলল সে। চলো খেতে যাই, খিদে মারা যাচ্ছি আমি। আমরা সাহিত্য ভবনের পেছনে একটা ছোট্ট রেস্টুরেন্টে গিয়ে আমি আর ও একই স্পেশাল লাঞ্চ অর্ডার করলাম। আচ্ছা ওয়াতানাবে, তুমি কি আমার উপর রেগে আছো? কিসের জন্য? সমান সমান হওয়ার জন্য তোমার ফোন ধরিনি, উত্তর দিইনি সেই জন্য? তোমার কি মনে হয় আমার এমন করা উচিত হয়নি? কারণ তুমি তো ক্ষমা চেয়েছিলে। হ্যাঁ কিন্তু দোষ তো আমার, আমিই শুরু করেছিলাম এটা। এভাবে তো হওয়া উচিত। আমার বোন বলে আমার এরকম করা ঠিক হয়নি, তোমাকে ক্ষমা না করাটা নাকি একদম বাচ্চার মতো কাজ হয়েছে। হ্যাঁ কিন্তু তোমার তো ভালো লেগেছে করে, তাই না? মানে সমান সমান হতে পেরে। হ্যাঁ তা ঠিক। তাহলে ঠিক আছে, সমস্যা নেই। তুমি ক্ষমা করে দিচ্ছ আমাকে, তাই না? মিদরি বলল। কিন্তু ওয়াতানাবে, আমাকে সত্যি সত্যি বলো, তুমি আসলেই 6 মাস সেক্স করোনি? একবারও না? তার মানে আমাকে যখন বিছানায় নিয়ে ঘুমিয়ে পড়েছিলে তখন করতে চাইছিলে হয়তো, কিন্তু তুমি করোনি, নাকি করেছো? দেখো, তুমি এখন আমার সবচেয়ে ভালো বন্ধু, বেস্ট ফ্রেন্ড। আমি বললাম, আমি তোমাকে আর হারাতে চাই না। তুমি জানো, তুমি যদি তখন আমাকে জোর করতে আমি কিছুই করতে পারতাম না। অনেক ক্লান্ত ছিলাম, কিন্তু আমারটা অনেক বড় আর শক্ত, বললাম তাকে। মিদরি হেসে আমার হাতের উপর হাত রাখলো। সেই রাতেই, তার একটু আগে, আমি ঠিক করেছিলাম তোমাকে বিশ্বাস করব, একদম 100 ভাগ বিশ্বাস। তাই আমি একদম শান্তি মতো ঘুমোতে পেরেছিলাম। আমি জানতাম আমার কোনো ক্ষতি হবে না, তুমি থাকলেই আমি সুরক্ষিত। আমি একদম মরার মতন ঘুমিয়েছিলাম, তাই না? আসলেই মরার মতন ঘুমিয়েছিলে। লাঞ্চ খেতে খেতে আমরা একজন আরেকজনকে নিজেদের ক্লাসের রেজিস্ট্রেশন কার্ড দেখালাম। দেখা গেল আমরা দুইজন দুটো একই কোর্স নিয়েছি। তার মানে ওর সাথে সপ্তাহে অন্তত 2 বার আমার দেখা হচ্ছে। পিদরি তার বাসায় অবস্থা বলল। অনেকদিন পর্যন্ত সে আর তার বোন অ্যাপার্টমেন্টের জীবনের সাথে খাপ খাওয়াতে পারেনি, কারণ জীবন এখন অনেক সহজ। সে বলল, আগে তারা প্রতিদিন সময় মতো দৌড়তে থাকতো, সেবা করতো অসুস্থ মানুষদের, সামলাতে হতো বইয়ের দোকান, একটার থেকে আরেকটা কাজ বের হতো। অবশেষে আমরা খাপ খাওয়াতে পারছি, সে বলল। এভাবেই আমাদের সবসময় বসবাস করার কথা ছিল, অন্যদের নিয়ে চিন্তা ভাবনা করার কথা ছিল না। প্রথমে আমরা অনেক নার্ভাস ছিলাম, মনে হচ্ছিল মেঝে থেকে কয়েক ইঞ্চি উপরে ভেসে যাচ্ছি। বাস্তবই মনে হচ্ছিল না এই জীবনটাকে, যেন জীবন এরকম বাস্তব হতে পারে না কখনো। আমরা চিন্তায় ছিলাম কখন আবার ঝামেলা শুরু হয়। এক দল দুশ্চিন্তাকারী। আমি হেসে বললাম, আসলে জীবন তো এতদিন পর্যন্ত নিষ্ঠুর ছিল আমাদের প্রতি। মিদরি বলল, যা হোক, এখন সব ঠিক। আমাদের যা যা পাওনা ছিল সব উসুল করব এখন। হ্যাঁ অবশ্যই করবে, আমি বললাম। আচ্ছা আমাকে বলো, তোমার বোন এখন কি করছে? ওর এক বন্ধু টুকটাক জিনিসপত্রের একটা দোকান দিয়েছিল বেশ কিছুদিন আগে। আমার বোন সপ্তাহে 3 দিন কাজ করে সেখানে। অন্য সময় সে রান্না শেখে, বাগদত্তার সাথে ডেটে যায়, মুভি দেখতে যায়, সোজা কথা জীবন উপভোগ করছে। মিদরি তারপর আমার নতুন জীবন সম্পর্কে জানতে চাইলো। আমি তাকে বাড়ির বর্ণনা দিলাম, বাগান, বেড়াল, সিগাল আর আমার বাড়িওয়ালারা। তুমিও উপভোগ করছো নিজের জীবন, জানতে চাইলো সে। হ্যাঁ বলা যায়, বললাম তাকে। আমাকে বোকা বানানোর চেষ্টা বাদ দাও, মিদরি বলল। হ্যাঁ, আর এখন এমনিতেই বসন্তকাল, আর তুমি তোমার গার্লফ্রেন্ডের বোনা একটা নতুন সোয়েটারও পরেছো। একটু ধাক্কা খেলাম, চট করে আমার ওয়াইন রঙের সোয়েটারের দিকে তাকালাম। তুমি কি করে জানলে? তুমি সৎ, তাই লুকোতে জানো না, মিদরি বলল। আমি আন্দাজে বলেছি অবশ্যই। যা হোক, আসল কথা বলো, কি সমস্যা তোমার? জানি না, মনে হয় উদ্যম একটু কমে গেছে। সবসময় মনে রাখবে, জীবন হলো বিস্কিটের ডিব্বার মতন। আমি কয়েকবার মাথা ঝাঁকিয়ে ওর দিকে তাকালাম। হতে পারে হয়তো তুমি স্মার্ট নয় সেই জন্য, কিন্তু মাঝে মাঝে আমি বুঝতে পারি না তুমি কিসের কথা বলছো। তুমি নিশ্চয়ই জানো বিস্কিটের ডিব্বায় কিভাবে বিস্কিট সাজানো থাকে। কিন্তু বিস্কিট তোমার ভালো লাগে, কিচ্ছু লাগে না। যেগুলো ভালো লাগে সেগুলো তুমি খেয়ে ফেলো, আর যেগুলো ভালো লাগে না সেগুলো রেখে দাও।
যখন খারাপ কিছু ঘটে আমি তখন সব সময় কথা ভাবি, সব কিছুই একদিন ঠিক হয়ে যাবে, জীবন হলো বিস্কিটের ডিব্বা। আমার মনে হয় তুমি এটাকে একটা দর্শন বলতে পারো। তা ঠিক, কিন্তু আমি এটা শিখেছি অভিজ্ঞতা থেকে। আমরা যখন কফি খাচ্ছিলাম তখন দুটো মেয়ে আসলো। মিদরি মনে হলো তাদেরকে স্কুল থেকে চেনে। তারা নিজেদের রেজিস্ট্রেশন কার্ডগুলো নিয়ে তুলনা করলো, কয়েক হাজার বিভিন্ন জিনিস নিয়ে কথা বললো। জার্মান কোর্সে কি গ্রেড পেয়েছো, অমুক তমুক, ক্যাম্পাসের গ্যাঞ্জামে আহত হয়েছে কে, দারুণ জুতো হয়েছে তোমার, কোত্থেকে কিনেছো। আমি এসবের অর্ধেক শুনলাম। মনে হচ্ছিল দুনিয়ার অপর প্রান্ত থেকে তাদের কথাগুলো ভেসে আসছিল। কফি খেতে খেতে দোকানের জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখতে লাগলাম। জানলার পাশে ছোট একটা গ্লাসে অ্যানিমন ফুল রাখা। বাইরে বসন্তকালে বিশ্ববিদ্যালয়ের সাধারণ দৃশ্য। নতুন বছর পুরাতন হতে চলেছে, আকাশ থেকে কুয়াশা ঝুলে আছে, চেরি ফুটছে, নতুন ছাত্রছাত্রীরা হাত ভর্তি করে নতুন বই নিয়ে চলেছে। আমি একটু হারিয়ে গেলাম। নাওকোর কথা ভাবলাম, ও এবছর স্কুলে ফিরতে পারলো না। ওই দুই মেয়ে তাদের টেবিলে ফিরে গেলে মিদরি আর আমি আশেপাশে হাঁটতে বের হলাম। কিছু পুরনো বইয়ের দোকানে ঢুকলাম, আমরা বই টইও কিনলাম। আরেকটা কফি শপে গিয়ে আরেক কাপ কফিও খেলাম। গেম সেন্টার, পিন বল খেললাম, পার্কের বেঞ্চে বসে কথা বললাম, কিংবা বলা যায় মিদরি কথা বললো আর আমি হুহা করে গেলাম কেবল। তখন সে বলল তার পিপাসা লেগেছে, একটা ক্যান্ডি স্টোর থেকে দৌড়ে দুটো কোলা কিনে আনলাম আমি। ফিরে এসে দেখি একটা কাগজে বল পয়েন্ট কলম দিয়ে কি জানি হিজিবিজি আঁকছে সে। কি এটা জানতে চাইলাম। কিচ্ছু না, সে বলল। 3:30 বাজলে সে বলল আমাকে এখন যেতে হবে, আমার বোনের সাথে জিনজাতে দেখা করার কথা। আমরা সাবওয়ে স্টেশন পর্যন্ত হেঁটে গিয়ে তারপর দুজন দুদিকে চলে গেলাম। যাওয়ার আগে মিদরি তার কাগজটা 4 ভাঁজ করে আমার পকেটে ভরে দিয়ে গেল। বাসায় গিয়ে পড়বে বলল সে, কিন্তু আমি ট্রেনে বসেই পড়লাম। তুমি যখন ড্রিঙ্ক কিনতে গেছো তখন আমি এই চিঠি লিখছি। এই প্রথম কাউকে চিঠি লিখলাম যে কিনা একই বেঞ্চে আমার পাশেই বসে আছে। কিন্তু আমার মনে হলো একমাত্র এভাবেই আমি তোমার মনের ভেতর ঢুকতে পারবো, কারণ আমি যা বলছি তার কোনো কিছুই তোমার কানে ঢুকছিল না আসলে, ঠিক কি না? তুমি কি জানো তুমি আজকে আমার সাথে খুব খারাপ একটা কাজ করেছো? তুমি খেয়াল করোনি আমার চুলের স্টাইল বদল হয়েছে? করেছো খেয়াল? আমি এর পেছনে অনেক সময় ব্যয় করেছি, চুল বেড়ে ওঠার জন্য অপেক্ষা করেছি, শেষ পর্যন্ত গত সপ্তাহে গিয়ে একটা স্টাইলে আনতে পেরেছি যেটাকে মেইলি বলা যেতে পারে। অথচ তুমি তাকিয়েও দেখলে না। আমাকে দেখতে ভালো লাগছে মনে হয়, তাই ভেবেছিলাম এতদিন পর আমাকে দেখে তুমি একটু ধাক্কা খাবে। তুমি কিছুই খেয়াল করলে না। তোমার কি মনে হয় না ব্যাপারটা খারাপ হলো? আমি বাজি ধরে বলতে পারি আজকে আমি কি পড়েছিলাম তুমি বলতে পারবে না। আমি একজন মেয়ে, তোমার মাথায় কি চিন্তা খেলা করে আমি জানি না। তুমি আমার দিকে একটু ভালো করে তাকাতে পারতে, স্রেফ একটু বলতে পারতে বাহ তোমার চুলের স্টাইলটা কিউট হয়েছে। শুধু এটুকু বললেই যাবতীয় ভাবনায় ডুবে থাকার পরেও আমি তোমার সব কিছু মাফ করে দিতাম। সেই জন্যই তোমাকে একটা মিথ্যে বলতে যাচ্ছি। আমি মোটেও আমার বোনের সাথে দেখা করতে জিঞ্জা যাচ্ছি না। ভেবেছিলাম তোমার বাসায় রাতে থাকবো। তুমি এমন কি সাথে করে পাজামাও নিয়ে এসেছিলাম। সত্যি বলছি, আমার ব্যাগের মধ্যে পাজামা আর টুথব্রাশ আছে। কি বোকা আমি! তুমি আমাকে তোমার নতুন বাসা দেখতে যেতেও বলনি, আর আমি থাকার জন্য চলে এসেছি। জাহান্নামে যাচ্ছো। আর ভালো কথা, তুমি নিশ্চয়ই একা থাকতে চাইছো, সুতরাং আমি তোমাকে একা থাকতেই দিচ্ছি। যা খুশি করো, বসে বসে তোমার প্রেমিকার কথা ভাবতে থাকো। কিন্তু আমাকে ভুল বুঝো না, আমি তোমার উপর বেশি রেগে নেই। আমার স্রেফ মন খারাপ। আমার যখন সমস্যা চলছিল তখন তুমি আমার জন্য কত কি করেছো, আর এখন তোমার খারাপ দিন যাচ্ছে অথচ আমি কিছুই করতে পারছি না। তুমি নিজের ছোট্ট পৃথিবীতে নিজেকে বন্দি করে রেখেছো। আমি দরজায় নক করতে চাইছিলাম, তুমি একবার তাকিয়ে আবার ফিরে গেছো ভেতরে। আচ্ছা, এখন আমি তোমাকে দেখতে পাচ্ছি,
আমাদের ড্রিঙ্ক নিয়ে ফেরত আসছো, চিন্তায় মগ্ন হয়ে হাঁটছো তুমি। আমি আবারও ভেবেছিলাম তুমি ভুল বুঝতে পারবে, কিন্তু না, তুমি বসে বসে কোলা গিলছো। শেষবারের মতো আশা করেছিলাম তুমি খেয়াল করবে আর বলবে, বাহ, তোমার চুলের স্টাইল বদলেছো দেখি। তুমি যদি একবার বলতে, আমি এই চিঠি ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলতাম। বলতাম, চলো তোমার বাসায় যাই, আমি তোমাকে রাতে রান্না করে খাওয়াবো, তারপর জড়াজড়ি করে বিছানায় যাব দুজনে। তুমি কিন্তু লোহার মতন শক্ত হয়ে থাকলে। গুড বাই। দয়া করে ক্লাসে দেখা হলে আমার সাথে আর কথা বলার চেষ্টা করো না। আমি কিচিজোজি নেমে স্টেশন থেকে মিদরির অ্যাপার্টমেন্টে ফোন করলাম, কিন্তু কেউ ফোন ধরলো না। কিছু করতে না পেরে আশেপাশে ঘুরোঘুরি করলাম পার্ট টাইম চাকরির জন্য, যাতে ক্লাস শুরু করতে হলেই পারি। আমি শনিবার আর রবিবার পুরো ফ্রি, আর সোম বুধ বৃহস্পতিবার বিকেল 5টার পর কাজ করতে পারবো। আমার সময়ের সাথে মিলিয়ে কাজ পাওয়া কঠিন। আশা ছেড়ে দিয়ে বাসায় ফিরে গেলাম। ডিনারের জন্য বাজার করতে গিয়ে মিদরিকে ফোন করলাম আবার। তার বোন বলল সে বাসায় ফেরেনি এখনো। তার কোনো ধারণাই নেই সে কখন ফিরবে। তাকে ধন্যবাদ দিয়ে ফোন রেখে দিলাম আমি। খাওয়ার পর মিদরিকে চিঠি লেখার চেষ্টা করলাম। মিথ্যে অজুহাত চলে আসছিল দেখে বাদ দিয়ে বরং নাওকোকে লিখলাম আমি। এখানে বসন্ত, জানালাম তাকে। নতুন শিক্ষাবর্ষ শুরু হচ্ছে। ওকে বললাম আমি ওকে মিস করছি, অপেক্ষা করছি কবে আবার তার সাথে দেখা হবে, কথা হবে। যা হোক, আমি বললাম আমি ঠিক করেছি আমি শক্ত থাকবো, যতটুকু বলতে পারি আমি তাই করব। আরো একটা ব্যাপার আছে, হয়তো পুরোটাই আমার খেয়াল, আমার কিছু আসে যায় কিনা জানি না, আমি আর কারোর সাথে সেক্স করছি না। এর কারণ আমি চাই না শেষবার তুমি আমাকে যেভাবে স্পর্শ করেছিলে তা ভুলে যেতে। তুমি যতটা ভাবো তার চেয়ে অনেক বেশি মূল্য সেটার আমার কাছে। আমি সব সময় সেদিনের কথা ভাবি। খামে চিঠি ভরে ডাক টিকিট লাগিয়ে ডেস্কের উপর রাখলাম চিঠিটা। অনেকক্ষণ সেটার দিকে তাকিয়ে থাকলাম আমি। অন্য সময়ের চেয়ে এবারও চিঠিটা বেশ ছোট, কিন্তু আমার মনে হচ্ছিল নাওকো এভাবে আমাকে ভালো বুঝতে পারবে। গ্লাসে 1.5 ইঞ্চি হুইস্কি ঢেলে 2 চুমুক পান করে ঘুমোতে গেলাম। পরদিন আমি কিচিজোদি স্টেশনের কাছে একটা কাজ জোগাড় করলাম, যেটা শনিবার আর রবিবার করতে পারবো। একটা ছোট ধরনের ইটালিয়ান রেস্টুরেন্টে ওয়েটারের কাজ। যেমন এখানে তেমন কোনো শর্ত ছিল না। লাঞ্চ আর যাতায়াতের সুবিধা এরা দেবে। রাতের শিফটের কেউ সোমবার বুধবার বৃহস্পতিবার ছুটি নিলে, যা প্রায়ই হতো, তাদের জায়গায় আমি কাজও করতে পারবো। কাজটা আমার জন্য জুৎসই ছিল। ম্যানেজার আমাকে বলল আমি যদি 3 মাস থাকি তাহলে বেতন বাড়িয়ে দেবে। তারা চাইছিল আমি শনিবার থেকে কাজ শুরু করি। সিনজুকুর রেডিও স্টোর ভাড়াটায় থেকে ম্যানেজার অনেক ভদ্রলোক। মিদরি অ্যাপার্টমেন্টে আরেকবার ফোন করলে আবারও তার বোনই ধরলো। মিদরি কালকের পর আর বাসায় ফেরেনি। তাকে খুব ক্লান্ত শোনালো। এখন তার দুশ্চিন্তা হচ্ছে। আমার কোনো ধারণা আছে সে কোথায় যেতে পারে? আমি শুধু জানতাম মিদরির ব্যাগে পাজামা আর টুথব্রাশই ছিল। বুধবার মিদরিকে ক্লাসে দেখলাম। সে গাঢ় সবুজ রঙের সোয়েটার আর কালো সানগ্লাস পরেছিল। সে একদম শেষের সারিতে বসে চশমা পরা এক মেয়ের সাথে কথা বলছে, যাকে আগে দেখেছি। আমি ওর কাছে গিয়ে বললাম ক্লাসের পর ওর সাথে কথা বলতে চাই। চশমা পরা মেয়েটা প্রথমে আমার দিকে তাকালো, তারপর মিদুরির দিকে। ওর চুলের স্টাইল সত্যি আগের চেয়ে মেয়েলি ধরনের ছিল। আমার একজনের সাথে দেখা করার কথা আছে, অন্যদিকে তাকিয়ে বলল সে। আমি বেশি সময় নেব না, বললাম তাকে, মাত্র 5 মিনিট। মিদরি তার সানগ্লাস সরিয়ে সরু চোখে তাকালো আমার দিকে। মনে হলো যেন অনেক দূরের কোনো ভুতুরে বাড়ি দেখছে। আমি তোমার সাথে কথা বলতে চাই না, সরি, সে বলল। সাথে চশমা পরা মেয়েটা আমার দিকে এমন ভাবে তাকালো যার অর্থ সে তোমার সাথে কথা বলতে চায় না, সুতরাং ভাগো। আমি লেকচার শোনার জন্য প্রথম সারির একদম ডান কোণা সিটে গিয়ে বসলাম। ক্লাস শেষ হতে পেছনে তাকিয়ে দেখি মিদরি উধাও হয়ে গেছে। এপ্রিল মাসটা খুব একাকী কাটলো।
এপ্রিলে আমার আশেপাশে যেদিকে তাকাই দেখি সবাই হাসি খুশি। লোকজন তাদের কোট ছুঁড়ে ফেলে রোদে বসে একজন আরেকজনের সাথে সময় কাটায়, কথা বলে, ক্যাচ ক্যাচ খেলে, হাত ধরে থাকে। শুধু আমি আমার মতো ছিলাম। নাওকো, মিদোরি, নাগাসাওয়া, ওদের সবাই আমার থেকে এখন অনেক দূরে। আর এমনকি গুড মর্নিং কিংবা দিনটা সুন্দর হোক এরকম বলারও কেউ নেই। স্টর্ম ট্রুপারকে খুব মিস করি। পুরো একটা মাস এইরকম আশাহীন ভাবে একা একা কাটালাম। কয়েকবার মিদোরির সাথে কথা বলার চেষ্টা করলেও প্রতিবার তার থেকে একই উত্তর পেলাম, আমি তোমার সাথে কথা বলতে চাই না এখন। ওর গলার সুর থেকে বোঝা যেত ও মন থেকে বলছে কথাগুলো। সে সব সময় চশমা পরা মেয়েটার সাথেই থাকতো। একটা লম্বা চুল ছোট ছেলের সাথেও দেখেছি কয়েকবার। ছেলেটার পা অনেক লম্বা আর সব সময় সাদা বাস্কেটবল শু পরে থাকতো। এপ্রিল শেষে মে এলো। এপ্রিলের চেয়েও খারাপ ছিল মে। সন্ধ্যার পর আমার বুক কাঁপতো। সন্ধ্যার হালকা আলোয় বাতাসে ম্যাগনোলিয়ামের হালকা সুবাস পাওয়া যেত। কোনো সতর্কতা ছাড়াই আমার বুক কাঁপতো, তীব্র ব্যথা করত। আমি চোখ বন্ধ করে ঠোঁট কামড়ে অপেক্ষা করতাম কখন শেষ হবে। একসময় শেষ হতো, কিন্তু ধীরে ধীরে অনেক সময় নিয়ে পেছনে একটা হালকা ব্যথা রেখে যেত। সে সময় আমি নাওকোকে লিখতে বসতাম। ওর কাছে আমার চিঠিতে আমি খুব সুন্দর জিনিসগুলোর কথা লিখতাম। ঘাসের গন্ধ, বসন্তের বাতাসের হালকা চুমু, চাঁদের আলো, কি মুভি দেখেছি সেটা, কোন গানটা ভালো লেগেছে, যে বইটা আমার ভালো লেগেছে সেই ব্যাপারে। চিঠি লিখতে আমার ভালো লাগতো। আর লেখার পর পড়ে দেখতাম কি লিখেছি। আমার মনে হতো আমি যে দুনিয়ায় বাস করছি তা কত সুন্দর। এরকম প্রচুর চিঠি লিখেছি আমি, কিন্তু নাওকো বা রেইকোর কোনো উত্তর আসেনি। যে রেস্টুরেন্টে আমি কাজ করতাম সেখানে আমার বয়সী এক ছাত্রের সাথে আমার খাতির হলো কিছুটা। নাম ইতোহো। সে ছিল আর্ট কলেজের চলচ্চিত্রের ছাত্র। অনেক সময় লেগেছিল আমার সঙ্গে খাতির হতে, কিন্তু এক সময় আমরা কাজের পর একসাথে বাড়ি যেতে শুরু করলাম আর যাবতীয় বিষয় নিয়ে কথা বলতে লাগলাম। সেও পড়তে আর গান শুনতে পছন্দ করত। আমরা মূলত বই আর রেকর্ড নিয়েই আলাপ করতাম। সে ছিল শুকনো, সুদর্শন, মাথায় ছোট ছোট চুল। আর্টের অন্য ছাত্রদের তুলনায় পরিষ্কার জামা কাপড় সে পরতো। সে বেশি কথা বলতো না, কিন্তু নিজের পছন্দের ব্যাপারে তার পরিষ্কার বক্তব্য থাকতো। ফ্রেঞ্চ উপন্যাস পছন্দ করত সে, বিশেষ করে জর্জ বাতাইয়া আর বরিস ভিয়ার লেখা। মিউজিকের ক্ষেত্রে তার পছন্দ ছিল মোজার্ট আর রাভেল। আর আমার মতো সেও একজন বন্ধু খুঁজছিল যার সাথে এসব নিয়ে কথা বলতে পারে। ইতোহো একবার আমাকে তার অ্যাপার্টমেন্টে দাওয়াত দিয়েছিল। ওর বাসা খুঁজে পাওয়া আমার বাসার মতন কঠিন ছিল না। ইনোকাসিয়া পার্কের পেছনে একতলায় একটা অদ্ভুত অ্যাপার্টমেন্ট ছিল ওর। রুম ভর্তি পেন্টিং এর জিনিসপত্র আর ক্যানভাস। আমি তার কাজ দেখতে চাইলে সে ভীষণ বিব্রত বোধ করছিল। কাঠের চুলায় মাছ পুড়িয়ে আর ওর বাবার কাছ থেকে চুরি করা সিভাস রিগাল দিয়ে ডিনার করলাম আমরা। সাথে রবার্ট কাসাদিসার মোজার্ট পিয়ানো কনসার্ট উপভোগ করলাম। ইতোহোর বাড়ি নাগাসাকিতে। সেখানে তার একজন গার্লফ্রেন্ড ছিল যার সাথে বাড়িতে গেল সে ঘুমাতে, কিন্তু এখন তার সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না। জানোই তো মেয়েরা কেমন হয়, বলল সে। বয়স 20-21 হলেই হঠাৎ তাদের মাথায় ভূত চাপে। তারা বাস্তব জীবন নিয়ে তখন চিন্তা শুরু করে দেয়। আর এমন যখন শুরু হয় তখন প্রেম ভালোবাসা তাদের কাছে পানসে লাগে। এখন যখন আমি তাকে দেখতে যাই, সাধারণত সেক্সের পর সে প্রশ্ন করবেই, পাশ করার পর তোমার পরিকল্পনা কি? আসলেই পাশ করার পর তোমার পরিকল্পনাটা কি বলতো, আমি জানতে চাইলাম। মাছ চেবাতে চেবাতে সে মাথা নাড়লো। কি আর করার আছে, আমি করি অয়েল পেন্টিং। এইসব নিয়ে ভাবলে কেউ অয়েল পেন্টিং এর মেজর করতে পারতো না। ভাত খাওয়ার জন্য কেউ এসব করে না। তো তার বক্তব্য হচ্ছে, কেন আমি নাগাসাকিতে ফিরে গিয়ে আর্টের শিক্ষক হই না? তার নিজের ইচ্ছে ইংরেজির শিক্ষিকা হওয়ার। তুমি আর এখন ওর জন্য পাগল নও, তাই না?
বলতে পারো? ইতহ স্বীকার করলো। কোন একটা ছেলে আর্টের শিক্ষক হতে চায় বলতো? আমি আমার সারা জীবন মিডল স্কুলের বাঁদরগুলোকে আঁকা শিখিয়ে পার করতে একদম রাজি নই। সেটা অন্য কারণ, বললাম তাকে। তোমার কি মনে হয় না তোমার উচিত ওর সাথে সম্পর্ক ভেঙে দেওয়া? এটা তো দুজনের জন্যই ভালো হয়। হ্যাঁ, অবশ্যই উচিত, কিন্তু আমি জানি না কিভাবে তাকে কথাটা বলবো। সে আমার সাথে সারা জীবন কাটানোর প্ল্যান করে বসে আছে। কিভাবে তাকে গিয়ে বলি আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত, কারণ তোমাকে আমার আর পছন্দ হচ্ছে না? আমরা বরফ ছাড়া সোজা সিভাস খেলাম। মাস শেষ হয়ে গেলে কিছু শশা আর শাক কেটে মিশ্রতে ডুবিয়ে খেলাম আমরা। শশায় কামড় দিতে শব্দ হয়, মিদরির বাবার কথা মনে পড়ে এলো। আবারও উপলব্ধি করলাম মিদরি ছাড়া আমার জীবন কেমন পানসে হয়ে গেছে। আর এই চিন্তা করেই আমার মেজাজও খারাপ হয়ে গেল। ওর উপস্থিতিতে যে আমার জীবন কবে কখন বিশাল কিছু হয়ে গেল টেরই পাইনি আমি আগে। তোমার কোনো গার্লফ্রেন্ড আছে? আছে, আমি বলে একটু থামলাম। তারপর বললাম, কিন্তু তার সাথে এখন থাকতে পারছি না। কিন্তু তোমার তো একজন আরেকজনকে বুঝতে পারো, তাই না? আমার তো মনে হয় পারি, না হলে কি লাভ? মুখ টিপে হাসলাম আমি। ইতো চাপা সুরে মোজার্টের মহত্ব নিয়ে কথা বলল। সে মোজার্টের একদম ভেতর বাইরে থেকে সব চেনে। একজন গ্রামের ছেলে যেমন করে পাহাড়ের রাস্তা চেনে, ওর বাবা মিউজিক পছন্দ করতেন, তাই সে একদম ছোট থেকেই মিউজিক শুনে বড় হয়েছে। কিন্তু ক্লাসিক্যাল মিউজিক সম্পর্কে বেশি কিছু সে জানে না। কিন্তু এখন এই মোজার্টের কনসার্ট শুনতে শুনতে আর ইতোহর স্মার্ট আন্তরিক মন্তব্য শুনতে শুনতে অনেকদিন পর আমার মন কিছুটা শান্ত হয়ে এলো। আমরা ইনোকাসিয়া পার্কের ওপর ঝুলে থাকা বাঁকা চাঁদ দেখতে দেখতে শেষ বিন্দু পর্যন্ত সিভাস রিগাল গিললাম। দারুণ হুইস্কি। ইতহ তার বাসায় রাতে থেকে যেতে বলল, কিন্তু আমি তাকে বললাম আমার কিচ্ছু কাজ আছে। হুইস্কির জন্য ধন্যবাদ জানিয়ে 9টার দিকে বেরিয়ে পড়লাম। বাসায় ফেরার পথে পাবলিক ফোন থেকে মিদরিকে কল করলাম আবার। আমাকে অবাক করে দিয়ে সে ফোন ধরলো। সরি, আমি এই মুহূর্তে তোমার সাথে কথা বলতে চাই না। আমি জানি, কিন্তু আমি চাই না আমাদের সম্পর্ক এভাবে শেষ হয়ে যাক। আমার অল্প কয়েকজন বন্ধুর একজন তুমি। তোমার সাথে দেখা না হওয়া আমার জন্য খুব কষ্টদায়ক। এতটুকু অন্তত আমাকে বলো, কবে আমি তোমার সাথে কথা বলতে পারবো? যখন আমার মনে হবে তোমার সাথে কথা বলতে চাইছি তখন, সে বলল। কেমন আছো তুমি? ভালো। কথাটা বলেই ফোন রেখে দিল সে। মে মাসের মাঝামাঝি রেইকোর চিঠি এলো। নিয়মিত চিঠি লেখার জন্য ধন্যবাদ। নাওকো তোমার চিঠি পড়তে ভালোবাসে, আমিও। আশা করছি আমি পড়ি বলে তুমি রাগ করো না নাকি? দুঃখিত, তোমাকে অনেক দিন চিঠি দিতে পারিনি। সত্যি বলতে আমি কিছুটা ক্লান্ত বোধ করছি। আর দেওয়ার মতো ভালো কোনো খবর আমার কাছে নেই। নাওকোর অবস্থা ভালো নয়। ওর মা এসেছিল কোবে থেকে। আমরা 4 জন, নাওকো, নাওকোর মা আর ডাক্তার, অনেকক্ষণ আলোচনা করেছি এবং সবাই একমত হয়েছি যে নাওকোকে কোনো সত্যিকারের হাসপাতালেই চিকিৎসা দেওয়া হবে। তারপর অবস্থা ভালো হলে সে আবার এখানে ফিরে আসতে পারে। পুরোটাই নির্ভর করে সেখানের ফলাফল কি হবে তার উপর। নাওকো এখানেই থাকতে চায়, এখানেই সে ভালো হওয়ার চেষ্টা করতে চায়। আমি জানি আমি ওকে অনেক মিস করব, আর অনেক দুশ্চিন্তা হবে, কিন্তু বাস্তবতা হলো ওকে এখানে নিয়ন্ত্রণে রাখা ক্রমশই কঠিন হয়ে পড়েছে। বেশিরভাগ সময় সে ঠিকই থাকে, কিন্তু মাঝে মাঝে তার আবেগ ভয়াবহ অস্থির হয়ে পড়ে। তখন ওকে চোখে রাখতে হয় ভীষণ ভাবে। বলা অসম্ভব তখন সে কি করে ফেলে। যখন সে এইসব কণ্ঠ শুনতে পায় তখন একদম চুপ হয়ে যায় আর নিজের মধ্যে নিজেকে গুটিয়ে ফেলে। সেই জন্যই আমি মনে করি নাওকোর জন্য ভালো হবে সঠিক প্রতিষ্ঠানে গিয়ে থেরাপি নেওয়া। বলতে থেরাপি লাগছে, কিন্তু এর বেশি কিছু করার ক্ষমতা তো আমাদের নেই। আগেও তোমাকে বলেছি, আবারও বলছি, এরকম সময় ধৈর্য ধারণ করা খুবই জরুরি। আশা না হারিয়ে জড়িয়ে যাওয়া সব সুতো ধীরে ধীরে একটা একটা করে খুলতে হয়। ওর অবস্থা যতই নিরাশাজনক হোক না কেন, আমাদেরকে ঝুলে যাওয়া সুতোটা আজকেই হোক বা কালকেই হোক খুঁজে বের করতেই হবে। আমি যদি গভীর অন্ধকারের মধ্যে গিয়ে পড়ো
তাহলে সবচেয়ে ভালো যা করতে পারো তা হলো শক্ত করে বসে অন্ধকারের সাথে চোখ সইয়ে নেওয়া। এ চিঠি তুমি যখন হাতে পাবে ততদিনে নাওকো অন্য হাসপাতালে সরে গেছে। সরি, সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তোমাকে জানাতে পারিনি, কিন্তু কাজ করতে হয়েছে অনেক দ্রুত। নতুন হাসপাতালটা সত্যি খুব ভালো জায়গা, সেখানে ডাক্তারেরাও ভালো। আমি তোমাকে ঠিকানা পাঠাচ্ছি, নাওকোকে ওখানে চিঠি পাঠিও। তারা আমাকে নাওকোর উন্নতির খবর নিয়মিত জানাবে। আমি কিছু জানলেই তোমাকেও জানাবো। আশা করছি ভালো সংবাদ এবার দিতে পারবো। আমি জানি পুরো ব্যাপারটা তোমার জন্য কঠিন হয়ে পড়ছে, কিন্তু আশা হারিও না। এখানে নাওকো না থাকলেও আমাকে মাঝে মধ্যে চিঠি লেখো, হ্যাঁ? গুড বাই। আমি সে বসন্তে প্রচুর চিঠি লিখলাম। প্রতি সপ্তাহে নাওকোকে একবার, রেইকোকে অনেকগুলো, আরো অনেকগুলো লিখলাম মিদোরিকেও। ক্লাসে বসার সিগালকে কোলে নিয়ে ডেস্কে বসে কাজের বিরতির ফাঁকে ইটালিয়ান রেস্টুরেন্টে বসেও চিঠি লিখলাম। যেন চিঠি লিখে আমার ভাঙা জীবন আমি জোড়া দিচ্ছি। মিদোরিকে বললাম, এপ্রিল আর মে মাস খুব কষ্টদায়ক ছিল, একাকিত্বে কেটেছে, কারণ তোমার সাথে কথা হয়নি। আমি কখনো বুঝিনি বসন্তকাল এরকম একাকী আর কষ্টদায়ক হতে পারে। এরকম একটা বসন্তের চেয়ে 3টে ফেব্রুয়ারি অনেক ভালো। আমি জানি অনেক দেরি হয়ে গেছে বলতে, কিন্তু তোমার নতুন চুলের স্টাইল তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে, একদম কিউট। আমি এখন একটা ইটালিয়ান রেস্টুরেন্টে কাজ করছি। বাবুর্চি আমাকে দারুণ স্প্যাগেটি রান্না শিখিয়েছে। তোমাকে শিগগিরই রান্না করে খাওয়াতে চাই। প্রতিদিন ক্লাসে গেলাম, সপ্তাহে 2বার কি 3বার রেস্টুরেন্টে কাজ করলাম। আমি ইতোর সাথে আলাপ করলাম মিউজিক আর বই নিয়ে। বারিসভিয়ার বই ধার নিয়ে পড়লাম, চিঠি লিখলাম, সিগালের সাথে খেললাম, স্প্যাগেটি বানালাম, কাজ করলাম বাগানে, অনেক মাস্টারবেট করলাম নাওকোর সাথে কল্পনা করে। হলো গিয়ে অনেকগুলো মুভিও দেখলাম। মিদোরি যখন আবার আমার সাথে কথা বলা শুরু করলো, ততদিনে জুনের অর্ধেক পেরিয়ে গেছে। 2 মাস ধরে আমাদের মধ্যে একটাও শব্দ বিনিময় হয়নি। একদিন লেকচার শেষে সে আমার পাশে এসে বসলো। হাতের ওপর গাল রেখে বসে থাকলেও কিছু বলল না। বাইরে বৃষ্টি হচ্ছিল, একদম বর্ষাকালের বৃষ্টি। কোনো বাতাস নেই, ঝরঝর বৃষ্টি, সবকিছু ধুয়ে যাচ্ছিল। ছাত্রছাত্রীরা বের হয়ে যাবার পরেও সে বসে রইলো, কোনো কথা বলল না। তারপর জিন্সের পকেট থেকে মালবড়ো বের করে ঠোঁটে রাখলো আর আমার হাতে ম্যাচ দিল। আমি একটা ম্যাচ জ্বালিয়ে ওর সিগারেট ধরিয়ে দিলাম। আমার মুখের ওপর ধোঁয়া ছাড়লো মিদোরি। আমার চুলের স্টাইল কেমন জিজ্ঞাসা করলো সে। দারুণ। কতটা দারুণ? দুনিয়ার প্রত্যেকটা বনের প্রত্যেকটা গাছকে শুইয়ে দেওয়ার মতো দারুণ। সত্যি তাই মনে হয়? সত্যি তাই মনে হচ্ছে। সে আমার চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তার ডান হাত আমার দিকে বাড়িয়ে দিল। ওর হাত ধরলাম আমি। যতটা না স্বস্তি বোধ করছিলাম, ওকে তার চেয়েও আমার ভালো দেখালো। মেঝেতে ছাই ফেলে উঠে দাঁড়ালো সে। চলো কিছু খাই, খিদে মারা যাচ্ছি, বললো এবার। কোথায় যেতে চাও জানতে চাইলাম আমি। নিহন বাসিতে, তাকাশিমায়া ডিপার্টমেন্টে স্টোর রেস্টুরেন্ট। এত জায়গা থাকতে ওখানে কেন? মাঝে মাঝে ওখানে যেতে ভালো লাগে তাই। সুতরাং আমরা সাবওয়ে করে নিহনবাসী গেলাম। সকাল থেকে বৃষ্টি হচ্ছে বলে হয়তো জায়গাটা পুরো খালি ছিল। বিশাল গুহার মতো দেখতে ডিপার্টমেন্টাল স্টোর বৃষ্টির গন্ধে ভরেছিল। কাস্টমার নেই বলে সব কর্মীরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে আছে। মিদোরি আর আমি বেসমেন্টে গেলাম। অনেকক্ষণ প্লাস্টিক ফুড বাছাবাছি করে দুজনেই ঠিক করলাম ভাত, গ্রিল করা মাছ, আচার, টেম্পুরা আর তেরিয়াকি চিকেন। শেষ কবে এরকম ডিপার্টমেন্টাল স্টোর রেস্টুরেন্টে লাঞ্চ করেছি মনে পড়ছে না। সাদা কাপে গ্রিন টি খেতে খেতে ভাবলাম, এই সাদা কাপগুলো শুধুমাত্র কোনো ডিপার্টমেন্ট স্টোর রেস্টুরেন্টেই পাওয়া সম্ভব। আমার এরকম কিছু করতে ভালো লাগে, মিদোরি বলল। এরকম করলে মনে হয় একটা কাজের কাজ কিছু করেছি। সম্ভবত ছোটবেলার কথা মনে পড়ে যায়। আমার বাবা মা আমাকে প্রায়ই কখনো ডিপার্টমেন্টাল স্টোরে নিয়ে যায়নি বলা যায়। আর আমার ধারণা আমার বাবা মা
এইটাই বেশি করেছে। আমার মা ডিপার্টমেন্ট স্টোর বলতে পাগল ছিল। ভাগ্যবান কি যে বলো, আমি কখনো ডিপার্টমেন্টাল স্টোরে যেতে পছন্দ করতাম না। হ্যাঁ, আমি বলতে চাইছিলাম তুমি ভাগ্যবান যে তারা তোমাকে সব জায়গায় নিয়ে যেত। উপায় ছিল না তো। আমি একমাত্র সন্তান ছিলাম, বললাম তাকে। আমি যখন ছোট ছিলাম আমার স্বপ্ন ছিল কবে আমি বড় হয়ে একা একা ডিপার্টমেন্টাল স্টোরে যাব, ইচ্ছা মতো যা চাই খাবো। কি ফালতু স্বপ্ন ছিল। এরকম জায়গায় বসে একা একা ভাত খাওয়ার মধ্যে কোনো মজা আছে? খাবারও মজার না, সব সময় ভিড়, জিনিসপত্র দিয়ে ভরা, আর শব্দ তো আছেই। তারপরেও আমি মাঝে মাঝে এখানে আসার কথা ভাবি। আমি গত 2 মাস একদম একা কাটিয়েছি, বললাম তাকে। হ্যাঁ জানি, তুমি চিঠিতে বলেছো, মিদরি সাদা মাটা ভাবে বলল। চলো খাওয়া যাক। খাওয়া ছাড়া আর কিছু ভাবতেই পারছি না এখন। আমরা আমাদের অর্ধেক চাঁদের মতন লাঞ্চ বক্সের আলাদা আলাদা খোপ থেকে সবগুলো আইটেম খেয়ে শেষ করলাম। বাটি থেকে ক্লিয়ার স্যুপ আর সাদা কাপে গ্রিন টি খেলাম। লাঞ্চের পর মিদরি সিগারেট ধরালো। ধূমপান শেষ হলে কোনো কথা না বলে ছাতা নিয়ে সে উঠে দাঁড়ালে আমিও উঠে দাঁড়ালাম। এখন কোথায় যাবে জানতে চাইলাম। অবশ্যই ছাদে, এটা ডিপার্টমেন্ট স্টোর রেস্টুরেন্ট, লাঞ্চের পর আর কি কাজ? বৃষ্টির কারণে ছাদে কেউ ছিল না। পেট সাপ্লাইজ ডিপার্টমেন্টের কোনো লোকও ছিল না। ক্লিও ক্লজ গুলো আর বাচ্চা খেলার রাইড গুলোর টিকিট বুথে শাটার নামানো ছিল। আমরা ছাতা মাথায় দিয়ে ভেজা কাঠের ঘোড়া, গার্ডেন চেয়ার আর স্টল গুলোর মধ্যে দিয়ে উদ্দেশ্যহীন ভাবে হাঁটতে লাগলাম। আমার অবাক লাগলেও টোকিও শহরের মাঝখানে এরকম একটা ফাঁকা জায়গাও আছে। মিডোরি টেলিস্কোপ দিয়ে দেখতে চাইছিল। আমি একটা কয়েন ঢুকিয়ে ওর মাথায় ছাতা ধরলাম। আইপিসে চোখ রেখে চারপাশ দেখতে লাগলো সে। ছাদের একদিকে বাচ্চাদের খেলার সরঞ্জামে ভর্তি। আমি আর মিদরি প্ল্যাটফর্মের মতো একটা জায়গায় পাশাপাশি বসে বৃষ্টি দেখতে লাগলাম। তো বলো, কি বলার আছে? মিদরি বলল। আমি জানি আমাকে বলার অনেক কিছু আছে তোমার। আমি কোনো অজুহাত দিতেই চাই না, বললাম তাকে। আমার তখন মন অনেক বিষণ্ণ ছিল, মাথা কাজ করছিল না, কোনো কিছু ঠিক মতো ধরতেই পাচ্ছিলাম না। কিন্তু একটা জিনিস পরিষ্কার বুঝতে পেরেছি, যখন তোমার দেখা পাচ্ছিলাম না, আমি বুঝতে পেরেছি এতদিন বেঁচে ছিলাম কারণ তুমি আমার জীবনে ছিলে। তোমাকে যখন হারিয়েছি, কষ্ট আর একাকিত্ব আমাকে খেয়ে ফেলেছে। তোমার কোনো ধারণা আছে তোমাকে ছাড়া আমার জীবন কতটা একা আর কষ্টে কেটেছে গত 2 মাস? ও আমাকে পুরোপুরি দুর্বল অবস্থায় ফেলে দিল। না, বললাম আমি। আমার তো কখনো মাথায় আসেনি। আমি ভেবেছি তুমি আমার উপর ক্ষেপে আছো, তাই দেখা করতে চাওনি। তুমি এরকম গাধা কেন গো? অবশ্যই আমি তোমার সাথে দেখা করতে চেয়েছি। আমি তোমাকে বলেছি তোমাকে কতটা পছন্দ করি। আমি যখন কাউকে পছন্দ করি এত সহজে মনের দরজা আমি খুলি না, আর খুললেও বন্ধ করতে আমি পারি না। আমার সম্পর্কে তোমার এতটুকু ধারণা নেই? হ্যাঁ, তা আছে, কিন্তু সেই জন্যই তোমার উপর রেগেছিলাম। আমি তোমাকে উচিত শিক্ষা দিতে চেয়েছি। কতদিন পর আমাদের দেখা হলো আর তুমি কিনা সারাক্ষণ এক মেয়ের কথা ভাবছো। আমার দিকে তাকিয়েও দেখোনি। কেন রাগ করবো না তোমার উপর? ওগুলো বাদই দিলাম। আমার অনেক দিন থেকেই মনে হচ্ছিল তোমার থেকে কিছু দিন দূরে থাকা উচিত, কিছু ব্যাপার পরিষ্কারভাবে চিন্তা করা উচিত। সেই ব্যাপারগুলো কি? আমাদের সম্পর্ক আবার কি? অবস্থা এমন হয়ে গেছিল যে আমি আমার বয়ফ্রেন্ডের থেকে তোমার সান্নিধ্যই বেশি পছন্দ করছিলাম। মানে এর চেয়ে অদ্ভুত আর কি হতে পারে? এটা তো জটিলও। আমি তাকে এখনো পছন্দ করি। সে একটু আত্মকেন্দ্রিক, সংকীর্ণ মনের অধিকারী আর ফ্যাসিস্ট ধরনের, কিন্তু তার অনেক ভালো গুণও আছে। সে প্রথম লোক যার প্রতি আমি সিরিয়াস হয়েছিলাম। আর তুমি? হ্যাঁ, তুমিও আমার কাছে স্পেশাল। তোমার সাথে যখন থাকি আমি অনুভব করি কিছু একটা ঠিকভাবে চলছে। আমি তোমাকে বিশ্বাস করি, তোমাকে পছন্দ করি, তোমাকে কখনো হারাতে চাই না। দিশেহারা হয়ে গেছিলাম সবকিছু নিয়ে। তাই সোজা ওর কাছে গিয়ে প্রশ্ন করলাম আমি কি করব। সে আমাকে বলল তোমার সাথে দেখা করা বন্ধ করতে। বলল যদি তোমার সাথে দেখা করি তাহলে ওর সাথে সম্পর্ক ভেঙে দিতে, ব্রেকআপ করতে। তো তুমি কি করলে? আর কি, ব্রেকআপ করলাম।
মিদরি একটা সিগারেট মুখে দিল, হাত দিয়ে ঢেকে আগুন ধরিয়ে টান দিল। কেন কেন চিৎকার করে বলল সে, তুমি কি পাগল? তুমি ইংরেজির সাবজংটিভ বোঝো, ত্রিকোণমিতি বোঝো, মার্কস বোঝো, আর এই সহজ ব্যাপারটা বুঝতে পারছো না? আবার প্রশ্ন করছো আমি তোমাকে তার চেয়ে বেশি পছন্দ করি সেই জন্য? ভালো হতো যদি আরো সুদর্শন কারোর প্রেমে পড়তে পারতাম, কিন্তু পারিনি। আমি প্রেমে পড়েছি তোমার। আমি কথা বলার চেষ্টা করলাম, কিন্তু গলা দিয়ে কিছু বের হলো না। মিদরি এবার সিগারেটটা জলে ফেলে দিল। তুমি দয়া করে এরকম চেহারা করা বন্ধ করবে? আমি কিন্তু এবার কেঁদে ফেলবো। চিন্তা করো না, আমি জানি তুমি অন্য কাউকে ভালোবাসো, তোমার কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশাও করছি না, কিন্তু আমাকে অন্তত একবার জড়িয়ে ধরতে পারো। এই 2 মাস আমার জন্য অনেক কঠিন কেটেছে। আমি ছাতা খুললাম, গেমসের জায়গার পেছনে গেলাম দুজনে। আমাদের শরীর একসাথে লেগে গেল, তারপর মিলিত হলো ঠোঁটগুলো। ওর জিন্সের জ্যাকেট, চুল, বৃষ্টির গন্ধ আসছিল। মেয়েদের শরীর এত নরম আর উষ্ণ কেন? আমি আমার বুক এত স্ফীত, স্তন তার চাপ অনুভব করছিলাম। কতদিন আরো আমার কারোর সাথে শারীরিক সম্পর্ক হয়নি। শেষ যেদিন তোমার সাথে দেখা হয়েছিল সে রাতে আমি ওর সাথে কথা বলেছি, ব্রেকআপও করেছি। মিদরি বলল, আমি তোমাকে ভালোবাসি। বললাম ওকে, একদম মন থেকে ভালোবাসি। আমি তোমাকে আবার হারিয়ে যেতে দিতে চাই না, কিন্তু আমার কিচ্ছু করার নেই, আমার হাত পা বাঁধা। ওই মেয়েটার জন্য? আমি মাথা ঝাঁকিয়ে সায় দিলাম। ওর সাথে শুয়েছো তুমি? একবার, 1 বছর আগে। আর এরপর দেখা হয়নি ওর সাথে? 2 বার হয়েছে, কিন্তু আমরা কিচ্ছু করিনি। কেন, সে তোমাকে ভালোবাসে না? সেটা বলা কঠিন। আমি বললাম, ব্যাপারটা অনেক জটিল, অনেক কিছু পেঁচিয়ে গেছে, আর অনেক দিন থেকে চলছে এমন সমস্যা। আমি জানি না কি হচ্ছে এখন, সেও জানে না। আমি শুধু জানি একজন মানুষ হিসেবে আমার কিছু দায়িত্ব রয়েছে। আমি তো কোনোভাবে সেটা এড়িয়ে যেতে পারি না। অন্তত এই মুহূর্তে আমি এরকমই অনুভব করছি। সে যদি আমাকে ভালো নাও বাসে, তারপরও আমি তোমাকে সরাসরি একটা কথা বলি ওয়াতানাবে। মিদরি আমার ঘাড়ে গলা রেখে বলল, আমি বাস্তব জীবন্ত একজন মানুষ, শিরার ভেতর দিয়ে রক্ত চলছে, এতটাই জীবন্ত আমি। তুমি আমাকে বুকে ধরে রেখেছো, আর আমি তোমাকে বলছি আমি তোমাকে ভালোবাসি। তুমি যা বলবে তা করার জন্য আমি তৈরি। আমার কথাবার্তা একটু পাগলামি মনে হতে পারে, কিন্তু আমি একজন ভালো মানুষ আর সৎ। কঠোর পরিশ্রম করি, দেখতে খানিকটা কিউটও। আমার বুক সুন্দর, ভালো রান্নাও করি। আমার বাবা আমাকে একটা ট্রাস্ট ফান্ড দিয়ে গেছে, মানে আমি ফেলনাও নই। তুমি আমাকে গ্রহণ না করলে কেউ না কেউ করবে। আমার সময় প্রয়োজন, বললাম তাকে। আমার চিন্তা ভাবনা করার জন্য, আরেকটা সিদ্ধান্তে পৌঁছানোর জন্য কিছু সময় লাগবে। আমি দুঃখিত, এর বেশি কিছু বলার নেই এই মুহূর্তে। ঠিক আছে, কিন্তু তুমি তো আমাকে মন থেকে ভালোবাসো, তাই না? আর তুমি তো আমাকে আবার হারাতে চাও না, ঠিক বললাম কি না? হ্যাঁ, আমি বলছি, আর আমি এটা বিশ্বাসও করি। মিদরি আমাকে ছেড়ে দাঁড়ালো, মুখে হাসি। ঠিক আছে, আমি অপেক্ষা করব। আমি তোমাকে বিশ্বাস করি, কিন্তু আমাকে যখন গ্রহণ করবে, শুধুই আমাকেই গ্রহণ করতে হবে। আর তুমি যখন আমাকে বুকে জড়িয়ে ধরবে, শুধুই আমার কথাই চিন্তা করবে। পরিষ্কার? পরিষ্কার। আজ তবে এইটুকুই। খুব শীঘ্রই আসছি এর পরবর্তী পর্ব নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। গল্প পাঠ ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধু পরিজনদের মধ্যে লিংক শেয়ার করতে ভুলবেন না। আজ তবে চলি, টাটা।